সালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে হচ্ছে যে আমরা একটা প্রমিস করেছিলাম যে আমাদের কলেজ অ্যাডমিশন বইয়ে যেহেতু আমরা 2025 সালে কোয়েশ্চেন দিই নাই, আমরা 2025 সালে কোয়েশ্চেনের সলভ। সলভিংটা হচ্ছে যে আমরা লাইভে আপনাদেরকে করাই দিব। সো আমরা সেটারই প্রমিসটা রেখে এখন আমরা লাইভে চলে আসছি। এটা পরে ইউটিউবে থাকবে, কোনো সমস্যা নেই। আপনারা যারা আমাদের পেইড কোর্সে আছেন, পেইড কোর্সে আলহামদুলিল্লাহ এবছর আমাদের অনলাইনে 615 জন এখন পর্যন্ত ভর্তি আছে। অফলাইন এবং অনলাইন মিলাই আমরা 700 স্টুডেন্ট এবার পড়াচ্ছি পেইড ব্যাচে, হুইচ ইজ ক্রেজি। মানে আমার কাছে মনে হয় ভাই 615 এই নাম্বারটা শুনতে কম মনে হলেও অনলাইনে কারো কাছে কলেজ অ্যাডমিশনে আমার মনে হয় না যে 615 আমার কাছে মনে হয় না পেইড ব্যাচে কেউ আছে। এখন ফ্রি সবাই করাচ্ছে, ফ্রি ক্লাস সবার কাছেই আছে, বাট হচ্ছে পেইড ব্যাচে এই অ্যামাউন্টটা আসলে যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট। হ্যাঁ। সো আমি আশা করতেছি এবং আমার যা আমি রেজাল্ট পাচ্ছি বাচ্চাদের কাছ থেকে, আমার অ্যাসেসমেন্ট যে মোস্ট প্রবাবলি এখান থেকে আমরা প্রায় 700-র মধ্যে 200 প্লাস অফকোর্স চান্স পাবো। এন্ড আমাদের এই লেগেসি কিন্তু ভাই যথেষ্ট ভালো। হ্যাঁ। মিরপুরের মধ্যে অ্যাট লিস্ট এটা হাইয়েস্ট বলা যায় যে কলেজ অ্যাডমিশনে অফলাইনে আসলে আমাদের কাছে যারা যারা পড়ে এদের আসলে আফটার উদ্ভাস। হ্যাঁ উদ্ভাসের পরে, কারণ উদ্ভাস তো আসলে ভাই সারা বাংলাদেশে পড়াচ্ছে, কিন্তু আমরা তো হচ্ছে মিরপুরের মধ্যে প্লাস হচ্ছে অনলাইনে, তো সব মিলাই ঝিলে আমাদের হচ্ছে লেগেসি ভালো এটা। হ্যাঁ। সো আশা করি এবারও হচ্ছে যে আমরা একটা ভালো রেজাল্ট আনবো, বাট ওটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে যে আমরা এখন নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফের 2025 সালে শর্ট সিলেবাসে যে কটা কোয়েশ্চেন আছে সেগুলো পড়াচ্ছি। একটা জাস্ট ইনফরমেশন, অনেক জায়গায় আশেপাশে তারা হচ্ছে যে ফুল সিলেবাস পড়াচ্ছে, ফুল সিলেবাসের জন্য স্টুডেন্টদেরকে প্রেশার দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা হিতের বিপরীত। আমি গত সব বছর কোয়েশ্চেন ঘিরে একটা জিনিসই বুঝছি, আসলে কোয়েশ্চেন কখনোই শর্ট সিলেবাসের বাইরে আসে না। শর্ট সিলেবাসের বাইরে যে কোয়েশ্চেনগুলো আসে ওগুলো কখনোই হচ্ছে যে এমন কোনো কোয়েশ্চেন না যেটার জন্য তোমাকে এখন পুরোটা পড়তে হবে। আমার কাছে মনে হয় সময় কম, যারা এখন থেকে প্রিপারেশন নিবা বা যারা রেজাল্টের পরে ভাবছো প্রিপারেশন নিবা, তাদের পক্ষে সম্ভবই না ফুল সিলেবাসে এত বড় চ্যাপ্টার শেষ করা। তুমি জাস্ট চিন্তা করো, তুমি 14 মাসে 7টা চ্যাপ্টার শেষ করছো, হ্যাঁ তুমি 1.5 মাসে বাকি 7টা শেষ করবা, এটাই সম্ভব। ইজ এ ভেরি গুড প্ল্যান টু হ্যাভ। তারপরে আবার কলেজ অ্যাডমিশনের মতো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য, পাবলিক এক্সামের জন্যই তুমি আসলে শেষ করতে পারো না, সেখানে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য শেষ করবে, এটা আসলে কষ্টকর যথেষ্ট। সো আমার কাছে মনে হয়েছে যে ইটস বেটার যে তুমি শর্ট সিলেবাসে ফোকাস করো এবং হচ্ছে শর্ট সিলেবাসে করে তারপর আগায় যাও। আজকে ম্যাথ ক্লাসটা হচ্ছে, তারপরে আমাদের বায়োলজি হবে, কেমিস্ট্রি হবে, ফিজিক্স হবে। সো টোটাল হচ্ছে যে আমাদের এই 4টা ক্লাস হবে। আশা রাখছি স্যার তোমাদের সবার হচ্ছে যথেষ্ট উপকার হবে ক্লাসগুলোর মাধ্যমে। তোমাদের যাদের যা কোয়েশ্চেন করে ফেলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ওকে আতা কন্টিনিউ। সো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা 2025, এইটার প্রবলেম দিয়ে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। আস্তে ধীরে আমাদের কাছে হলি ক্রস সেন্ট জোসেফ এইটারও প্রিভিয়াস ইয়ারের 2025-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আস্তে ধীরে সলভ করব। সো আসেন, নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা 2025 এইটার প্রবলেমগুলো আমরা একটু সলভ করে ফেলাই। তার আগে আমি হচ্ছে একটু ক্লাসটা শেয়ার দিয়ে নিই। আপনারাও হচ্ছে যেহেতু এটা পাবলিক লাইভ ক্লাস, সো আপনারাও হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার দিয়ে দিন। আমি হচ্ছে গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিচ্ছি যেন হচ্ছে সবাই একসাথে ক্লাসটা করতে পারে। ঠিক আছে, ওকে, ডান। সো অডিয়েন্সও আমাদের সাথে মোটামুটি বেশ ভালোই কানেক্টেড। এখন হচ্ছে আমরা ক্লাস শুরু করবো। দেখেন, তো প্রথম কোশ্চেনে বলছে এই টাইপের এমসিকিউ বেসড প্রশ্নগুলোই আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে দেখা যায়। a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হবে কখন? আমরা সবাই এই জিনিস জানতাম যে বোথ সাইডের বেস যদি ম্যাচ করে যায়, বোথ সাইডের বেস যদি ম্যাচ করে যায় তাহলে পাওয়ার দুইটাকে ইকুয়াল লেখা যায়। যেমন আপনারা যদি আমি বলি যে কি বলবো, ধরেন এ স্কোয়ার না বলি, ধরেন এরকম বললাম যে 2 কিউব ইকুয়াল টু বি টু দি পাওয়ার 3। বোথ সাইডের পাওয়ার ম্যাচ করছে না, বোথ সাইডের পাওয়ার ম্যাচ করছে। পাওয়ার যদি ম্যাচ করে তাহলে বেস দুইটার ইকুয়াল বলতে পারবো। আবার যদি বেস দুইটা ম্যাচ করে যায়, এই যে দেখেন নিচে যেটা আছে সেটারে আমরা বলি হচ্ছে বেস। এ টু দি পাওয়ার এক্স লিখলে আপনাদের এই জিনিসটাও একটু মনে করাই দিই, যখন এ টু দি পাওয়ার এক্স লিখতেছেন তখন এই এটাকে আমরা বলতেছি হচ্ছে বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। এক্সটাকে আমরা বলতেছি হচ্ছে পাওয়ার বা এক্সপোনেন্ট। এক্স হচ্ছে পাওয়ার বা এক্সপোনেন্ট বা ঘাত। এখন কথা হচ্ছে যে ভাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হইলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে কখন? এক্স ইকুয়াল টু ওয়াই তখনই আপনি বলতে পারবেন। কন্ডিশন হচ্ছে কি কি? কন্ডিশন হচ্ছে ভাইয়া দুইটা। একটা কন্ডিশন হচ্ছে এ এর ভ্যালুটা পজিটিভ হইতে হবে, মানে জিরোর চাইতে বড় হইতে হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে এ নট ইকুয়াল টু ওয়ান হইতে হবে। এ নট ইকুয়াল টু ওয়ান হওয়াটা ইম্পর্টেন্ট কেন? ওয়ানও তো ভাইয়া জিরোর চাইতে বড়, কিন্তু এ নট ইকুয়াল টু ওয়ান কেন হইতে হবে? কারণ ওয়ান স্কোয়ার করলেও ওয়ান আসে, ওয়ান কিউব করলেও ওয়ান আসে। দেখেন তো এই কথাটা লেখা পসিবল কিনা। ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান কিউব,
তার মানে বোথ সাইডের বেস যেহেতু মিলে গেছে, পাওয়ার দুইটাকে ইকুয়াল লেখা পসিবল, তাইলে তো ভাই 3 ইকুয়াল টু 2 লেখা লাগবে। 3 ইকুয়াল টু 2 হওয়া কি পসিবল? 3 ইকুয়াল টু 2 হওয়া তো পসিবল না, যার কারণে বেসটা 1 হইতে পারবে না। বেসটা 1 হইতে পারবে না, বেস পজিটিভ হইতে হবে। 1ও একটা পজিটিভ নাম্বার, বাট বেস হচ্ছে 1 হওয়া যাবে না। 1 বাদে যে কোনো কিছু বেস হইতে পারে। তাহলে এটা কোথায় কোথায় আছে? এটা আছে হচ্ছে ভাই গ নাম্বারে। সো গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। a গ্রেটার দেন 0, a হচ্ছে পজিটিভ, a নট ইকুয়াল টু 1। ঠিক আছে না? কোন সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে a ইন্টু 10 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করলে a এর শর্ত কি? কোন সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করবেন, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে a এর শর্ত কি সেটা আপনাকে বের করতে বলছে। a এর শর্ত হচ্ছে ভাইয়া 1 এর চাইতে বড় হইতে হবে, 10 এর চাইতে ছোট হইতে হবে। 1 হইলেও আসলে সমস্যা নাই। a এর শর্ত হচ্ছে, এই শর্তটা একটু মাথায় রাখেন, 1 হইলেও সমস্যা নাই, 10 এর চাইতে ছোট হইতে হবে। 1 অথবা 1 এর চাইতে বড়, 10 এর চাইতে ছোট। 10 যদি হয়ে যায় তাহলে সমস্যা কি হবে? 10 হইলে আসলে এই 10 এর সাথেই পাওয়ারটা যোগ হয়ে যাবে, যার কারণে আমরা বলতেছি 10 এর চাইতে ছোট হইতে হবে। ঠিক আছে? এই টাইপের শর্ট কোশ্চেন গুলোই কিন্তু আসে আপনার পরীক্ষায়। এই টাইপের শর্ট কোশ্চেন গুলোই আসলে পরীক্ষায় আসে। একটু মাথা খাটায়, থিওরি যদি আপনার মনে থাকে তাহলে মাথা খাটায় আসলে আপনি এই জিনিসপত্রগুলো সলভ করে দিয়ে আসতে পারবেন। 1 এর সমান বা 1 এর চাইতে বড়, 10 এর চাইতে ছোট, সেটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার শর্ত। ঠিক আছে না? এরপরে আসেন, এটা একেবারে ছোট বাচ্চাদের অঙ্ক, ত্রিকোণমিতির থেকে 8.1 এর প্রবলেম। এত দূরে অবস্থিত একটি পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করলে পাহাড়ের উচ্চতা কত? এত দূরে অবস্থিত একটি পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করলে পাহাড়ের উচ্চতা কত? তো আপনি আগে হচ্ছে এই জিনিসটা একটু এনশিওর করবেন, সেটা হচ্ছে যে আপনার কাছে যেই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আপনার কাছে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে যে 7 মিনিট, এই অ্যাঙ্গেলটা রেডিয়ানে আছে কিনা, এই অ্যাঙ্গেলটা রেডিয়ানে আছে কিনা, এই জিনিসটা কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে নাই। সো আমি একটু মনে করাই দিই, কারণ আপনাদের শর্ট সিলেবাসে 8.2 আর 8.3 ছিল আমার যতটুকু মনে পড়ে। সো এটা হচ্ছে, আমি তারপরেও শর্ট সিলেবাসের বাইরে 8.1ও আমি স্টুডেন্টদের পড়াইছিলাম আমাদের একাডেমিক ব্যাচগুলোতে, কারণ এই জায়গা থেকে আসলে প্রশ্ন চলে আসে, হুটহাট করে এই জায়গা থেকে প্রশ্ন চলে আসে। তো প্রথম যেই জিনিসটা একটু এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে ভাইয়া থিটার যে ভ্যালুটা, থিটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 7 মিনিট। এই 7 মিনিটটাকে আমার রেডিয়ানে কনভার্ট করতে হবে। কারণ মিনিট থেকে আমি ডিরেক্ট রেডিয়ানে নিতে পারি না, মিনিট থেকে আমার আগে যাওয়া লাগবে ডিগ্রিতে, ডিগ্রি থেকে যাব হচ্ছে রেডিয়ানে। তো মিনিট থেকে ডিগ্রিতে নেওয়ার সিস্টেম কি? ডিগ্রিতে নেওয়ার সিস্টেম হচ্ছে ভাইয়া 60 ডিগ্রি, মানে 60 দিয়ে ভাগ করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে মানে 7 ডিভাইডেড বাই 60, এইটা যখন আমি করব তখন এই জিনিসটা চলে যাবে হচ্ছে ডিগ্রিতে, ডিগ্রিতে চলে গেল। 7 ডিভাইডেড বাই 60 করলে এটা চলে গেল হচ্ছে ডিগ্রিতে। পাই বাই 180 দিয়ে গুণ করে দেন, ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার সিস্টেম হচ্ছে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে 7 ডিভাইডেড বাই 60 ইনটু পাই বাই 180, 7 ডিভাইডেড বাই 60 ইনটু পাই বাই 180 ইনটু পাই বাই 180, এটা চলে গেছে এখন হচ্ছে রেডিয়ানে, পাই বাই 180, এইটা এখন চলে গেছে হচ্ছে রেডিয়ানে। ঠিক আছে? তো থিটার ভ্যালু আমি বের করে ফেলাইছি। তারপরে কতটুকু দূরে আছে সেটাও আপনার কাছে বলে দেওয়া আছে, কতটুকু দূরে আছে সেটাও আপনার কাছে বলে দেওয়া আছে যে 540 কিলোমিটার দূরে। তার মানে এইটা হচ্ছে আমার কাছে আর এর ভ্যালু দেওয়া আছে, এইটা হচ্ছে আর এর ভ্যালু। ঠিক আছে? আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তাহলে আমরা তো ফর্মুলা জানি, এস ইকুয়াল টু আর থিটা। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে? জাস্ট কন্ডিশন হচ্ছে থিটাটা হইতে হবে রেডিয়ানে, কন্ডিশন হচ্ছে থিটাটা হইতে হবে রেডিয়ানে। তাহলে আসেন বসাই, আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 540 ইনটু থিটা এর ভ্যালু কত? থিটা এর ভ্যালু হচ্ছে এই পুরাটা ভাইয়া, থিটা এর ভ্যালু হচ্ছে এই যে এই পুরাটা। ঠিক আছে? সো এইটুকু হচ্ছে ক্যালকুলেটরে বসাবেন, এইটুকু বসাইলে অ্যান্সার আসবে হচ্ছে 1.1 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট 1.1 কিলোমিটার প্রায়। ঠিক আছে? তাহলে পাহাড়ের উচ্চতা কত? পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় 1.1 কিলোমিটার, 1.099 এরকম কিছু একটা আসে। সো অ্যাপ্রক্সিমেট 1.1 কিলোমিটার হবে অ্যান্সার। ঠিক আছে? ডান। এরপরে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? একটা সুষম বহুভুজের, আপনি আগে মেইন জিনিস শিখেন,
একটা সুষম বহুভুজের সুষম মানে কি? সুষম মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। সুষম মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে? সাউন্ডের কি প্রবলেম? সাউন্ড তো আই গেস ঠিকঠাকই ছিল। আমি তারপরে হচ্ছে সাউন্ডটা একটু ঠিকঠাক আছে কিনা দেখানেই। সাউন্ড তো আই গেস ঠিকঠাকই ছিল। লেট মি চেক, এক সেকেন্ড। এই যে সাউন্ড তো ভাইয়া ঠিকঠাকই আছে, সাউন্ড ঠিকঠাকই আছে, একটু চেক করেন। সাউন্ড ঠিকঠাকই আছে, হয়তো আপনার ডিভাইসে কোনো প্রবলেম হইতেছে। এটা কি এনডিসি অ্যাডমিশনের টেস্টের জন্য? হ্যাঁ, কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য। আপনার এনডিসি, হলিক্রস, সেন্ট জোসেফ যে কোনোটার জন্যই, সবগুলোর জন্যই সেম টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে, সেম টাইপের প্রশ্ন আসে। সাউন্ড আসে না, সাউন্ড তো ভাই আমি শুনতেছি, আমি তো এই যে মাত্র হচ্ছে আমার ফোন থেকে চেক করলাম, তারপরে হচ্ছে আরেকবার একটু চেক করি। সাউন্ড আসে না, সাউন্ড তো ভাই আমি শুনতেছি, আমি তো এই যে মাত্র হচ্ছে আমার ফোন থেকে চেক করলাম, তারপরে হচ্ছে আরেকবার একটু চেক করি। যে আমার ফোনের হচ্ছে সাউন্ড ঠিকঠাকই আছে। আই গেস আপনার ফোনের প্রবলেম হইতে পারে, আপনার ফোনের প্রবলেম হইতে পারে। ঠিক আছে, তারপরেও একটু চেক করে নেবেন। এখন আসে, ওকে, ঠিক আছে। তো দেখেন, আবার আপনার কাছে বলছে একটা সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। তো আপনার মেইন ফর্মুলাটা আসলে একটু জানা লাগবে। যে কোনো একটা বহুভুজের ক্ষেত্রে, এন বাহু বিশিষ্ট যে কোনো একটা বহুভুজের ক্ষেত্রে এরিয়া বের করার ফর্মুলা কি? এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে এন এ স্কয়ার বাই 4। এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে ভাইয়া এন এ স্কয়ার বাই 4 কট এন এ স্কয়ার বাই 4 কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন। cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এখানে কোনটার পরিচয় কি? কোনটার পরিচয় কি? n, এইটা হচ্ছে ভাইয়া বাহুর সংখ্যা। n হচ্ছে বাহুর সংখ্যা। যেমন পঞ্চভুজ বলছে আপনার কাছে, পঞ্চভুজ বললে n এর ভ্যালু কত? 5। তারপরে এটা কি? a হচ্ছে ভাইয়া বাহুর দৈর্ঘ্য, a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, গরিব লোক ভাই, সবাই আসলে গরিব, দুনিয়াতে আসলে কেউই বড় লোক না। আচ্ছা, এবার দেখেন, পঞ্চভুজের কথা বলছে না, তাইলে ভাইয়া এন এর জায়গায় কত বসানো উচিত আপনার? 5। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলা আছে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 5 ইন্টু 8 স্কোয়ার ডিভাইডেড বাই 4 কট 180 ডিভাইডেড বাই 5, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এইটা বসাইলে যা আসে, এইটা বসাইলে আপনার কাছে আসবে হচ্ছে 110.21, 110.21 সেন্টিমিটার স্কয়ার। কারণ বাহুর দৈর্ঘ্য যেহেতু আপনি সেন্টিমিটারে বসাইছেন, ক্ষেত্রফলের এককটাও আসবে হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য যেহেতু সেন্টিমিটারে বসাইছেন, তার কারণে ক্ষেত্রফলের এককটাও আসবে হচ্ছে সেন্টিমিটার স্কয়ার এককে। ঠিক আছে, বুঝছি? ডান। তাহলে এটা কোথায় আছে? 110.21, এটা হচ্ছে ক নাম্বারে। সো ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরেরটাতে যাই। যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট হয়, এ ইন্টারসেকশন বি মানে দুইটা সেটের কোনো কমন উপাদান নাই, দুইটা সেটের কোনো কমন উপাদান নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দুইটা সেটের কোনো কমন উপাদান নাই, এ সাবসেট অফ বি প্রাইম, এ সাবসেট অফ বি প্রাইম। হ্যাঁ, কমন উপাদান না থাকলে বি প্রাইম কেমনে বের করবো? বি প্রাইম মানে হচ্ছে, বি প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বি সেটটাকে বাদ দিতে হবে, তাইলেই তো বি প্রাইম পাওয়া যাবে। এ সেটটা অবশ্যই বি প্রাইমের উপসেট হবে, সমানও হইতে পারে।
উপসেট হবে, সমান হইতে পারে। এ ইন্টারসেকশন বি প্রাইম, বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিতে হবে। এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ, এটাও ঠিক আছে। এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম, এটাও ঠিক আছে। তাহলে কোনটা সত্য? সবগুলাই সত্য। ঠিক আছে, এইটা যদি কারো মাথার মধ্যে হচ্ছে না ঢুকে, কারো মাথার মধ্যে না ঢুকে, তাহলে কোনো প্রবলেম নাই। এই জিনিসপত্রগুলো আপনার মুখস্থ করারও দরকার নাই। আপনি এইরকম চিন্তা করেন যে ভাই আমার কাছে এ একটা সেট আছে, এ একটা সেট আছে, এ সেটটা হচ্ছে ভাইয়া 1 2 3, এ সেটটা হচ্ছে 1 2 3, বি আর একটা সেট আছে, বি সেটটা হচ্ছে 4 5 6। ঠিক আছে, দুইটা সেট আছে। আর এই দুইজনের ইউনিভার্সাল সেট কত? ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, তো আপনি এইবার এইগুলোর থেকে এই কন্ডিশনগুলো স্যাটিসফাইড হয় কিনা সেটা একটু চেক করে নেন। ঠিক আছে, এইটার থেকে কন্ডিশন স্যাটিসফাইড হয় কিনা সেটা একটু চেক করে নেন, তাইলেই আপনার কাজ হয়ে যায়। ঠিক আছে, আপনি এখান থেকে কন্ডিশন স্যাটিসফাইড করে কিনা, যেমন ধরেন যে এ সাবসেট অফ বি প্রাইম বলছে, তো বি প্রাইম কত হবে? বি প্রাইম হবে হচ্ছে 1 2 3 7, এটা হচ্ছে বি প্রাইম। এ সেটের মধ্যে কি সবগুলো উপাদানই আছে না? এখানে যদি 7 না থাকতো তাহলে তো বি প্রাইম আর এ সেট এই দুইটা তো হচ্ছে ইকুয়ালি হয়ে যেত। সো এই কারণে এমনি হচ্ছে ক্রস চেক করে নেবেন। ঠিক আছে, প্রপার্টিগুলো যদি কারো মনে না থাকে কোনো প্রবলেম নাই, ক্রস চেক করে নেবেন, বাট মনে রাখাটা বেটার। ঠিক আছে, মনে রাখাটা বেটার, কথা বুঝছি? আচ্ছা, যদি এ সাবসেট বি হয় তাহলে নিচের কোনটি সঠিক? এ সাবসেট বি, এ সাবসেট বি, এ হচ্ছে বি এর উপসেট, তাহলে নিচের কোনটি সঠিক? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে এ, এ আর বি এর ইন্টারসেকশন হবে হচ্ছে এ সেটের সমান, এ আর বি এর ইন্টারসেকশন হবে হচ্ছে এ সেটের সমান। ওকে, এটাও হচ্ছে ওরকম ভাবে অপশন টেস্ট করবেন। বহুপদী এত এর মুখ্য পদ কোনটি? আচ্ছা, মুখ্য পদ বা লিডিং টার্ম, মুখ্য পদ বা লিডিং টার্ম, এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ, সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ। তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ এখানে কে আছে বলেন তো? এক্স টু দি পাওয়ার 5, পুরাটাই হবে হচ্ছে 3x টু দি পাওয়ার 5, এটা হবে হচ্ছে আমাদের মুখ্য পদ। ঠিক আছে, তারপরে বিন্দু এত এবং ঢাল এত হলে সরল রেখার সমীকরণ কত? আচ্ছা, বিন্দু আর ঢাল জানা থাকলে ইকুয়েশন কত? বিন্দু আর ঢাল জানা থাকলে, ধরেন আপনার কাছে দুইটা ডেটা দেওয়া আছে, একটা হচ্ছে x1 y1, এটা একটা বিন্দু আপনার কাছে গিভেন, আর একটা ডেটা দেওয়া আছে সেটা হচ্ছে ঢাল। তাই যে সরল রেখার সমীকরণ কত হবে? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে ভ্যালুগুলা বসায় দেন। এই যে এইটা হচ্ছে আপনার x1 y1 আর m তো বইলেই দেওয়া আছে 2, তাহলে ভ্যালুগুলা বসান। y মাইনাস y1 এর ভ্যালু যেহেতু নিজে -2, তার মানে এটা হয়ে যাবে y প্লাস 2 ইকুয়াল টু m কত? m হচ্ছে 2 ইন্টু x মাইনাস x1 এর ভ্যালু কত? -3, তাহলে হয়ে যাবে +3। ঠিক আছে, সো এটার হচ্ছে সিম্পলিফাই করে আদর্শ আকারে নিয়ে আসেন। y প্লাস 2 এটা ইকুয়াল টু 2x প্লাস 6। ঠিক আছে, সবাইকে এক পাশে নিয়ে যান। 2x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0। এই হচ্ছে সরলরেখার সমীকরণ। এইটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এটাই জানতে চাইছিল যে বিন্দু আর ঢাল দেওয়া আছে, সরলরেখার সমীকরণ কত হবে? ঠিক আছে, বিন্দু আর ঢাল দেওয়া আছে, সরলরেখার সমীকরণ কত হবে? এগুলো হচ্ছে একেবারে ছোট ছোট বাচ্চাদের জিনিস। x1 y1 একটা বিন্দু, m হচ্ছে সরলরেখার ঢাল, তাহলে সমীকরণ হবে y মাইনাস y1। এই যে এই জিনিসটা, মেইন জিনিসটা মনে রাখেন, এটা মুখস্থ করার কিছু নাই। y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। m3 রেখাটি এত বিন্দুগামী, এটাও তো সেম প্রশ্ন। এটা হচ্ছে আপনার কাছে x1 y1 দেওয়া আছে, তাহলে ইকুয়েশন কি হবে? আমি আর মেইন ইকুয়েশন লিখলাম না, ইকুয়েশন হবে হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু x মাইনাস x1, তার মানে x প্লাস 2 হয়ে যাবে। তাইলে এটা আসবে হচ্ছে আপনার কাছে y মাইনাস 3 ইকুয়াল টু 3x প্লাস 6। সবাইকে এক পাশে নিয়ে আসেন। 3x মাইনাস y প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, ডান। তারপরে চারটি ক্রমিক পূর্ণ স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। চারটি ক্রমিক পূর্ণ স্বাভাবিক সংখ্যা, ক্রমিক সংখ্যা সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যাই হয়, ক্রমিক সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যাই হয়। কনজিকিউটিভ নাম্বার বলে, কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যার
বৈশিষ্ট্য কি এক এক করে বাড়তে থাকে, তাই না? এক এক করে বাড়তে থাকে। বলছে যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি কি হবে? 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি কি হবে? অ্যান্সার হবে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি প্রুফ করে দেখাইতেছি, বাট অ্যান্সারটা একটু মনে রাখেন। অ্যান্সার হবে হচ্ছে পূর্ণবর্গ। ঠিক আছে? যদি এমসিকিউ আসে তাহলে তো আর করার কিছু নাই। এমসিকিউ আসলে ডিরেক্ট হচ্ছে অ্যান্সার দাগাই দিব যে পূর্ণবর্গ বা পারফেক্ট স্কয়ার। বাট যদি প্রমাণ আসে যে দেখাও যে 4টি ক্রমিক সংখ্যার হচ্ছে ইয়ার সাথে 1 যোগ করলে কি হবে, তাইলে সেই ক্ষেত্রে তো করে দেখাইতে হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে করে দেখাইতে হবে। ওকে, আচ্ছা, এখন আসেন প্রুফটা একটু করে ফেলাই। তাহলে আমরা এক কাজ করি, ধরে নেই, ধরি সংখ্যাগুলো, ধরি সংখ্যাগুলো কত কত ধরবো? এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3। ঠিক আছে? এখন আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে এদের গুণফলের সাথে 1 যোগ করতে হবে। তো গুণফলের সাথে 1 যোগ করলে কত আসবে? গুণফলের সাথে 1 যোগ করলে দেখতে এরকম হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এইটার সাথে লাস্টে থাকবে হচ্ছে একটা প্লাস 1। ঠিক আছে? গুণফল আগে লিখলেন এক্স ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, তার সাথে লাস্টে হচ্ছে প্লাস 1 করে দিছি। ঠিক আছে? পূর্ণবর্গ। এই তো পোলাপান অ্যান্সার বলা শুরু করে দিছে। গুড। আচ্ছা, তো এখন হচ্ছে যেই কাজ করব সেটা হচ্ছে এইটারে একটু সুন্দর মতো এমনি লেখেন, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। মানে ফার্স্টেরটার সাথে লাস্টেরটারে লিখছি। এমনি না লিখলেও হবে, বাট এমনি লিখলে হচ্ছে আপনার জন্য ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে আর কি। ঠিক আছে? তো এখন এই দুইটারে গুণ করে দেন। প্রথম দুইটারে গুণ করলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 3x। পরের দুইটারে গুণ করলে কত আসবে? পরের দুইটারে গুণ করলেও আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2x, তার মানে হচ্ছে 3x প্লাস 2। লাস্টে আছে হচ্ছে একটা প্লাস 1। ঠিক আছে? কি করছি? এই দুইটারে গুণ করছি, একটা ব্র্যাকেট পাইছি। আবার এই দুইটারে গুণ করছি, আরেকটা ব্র্যাকেট পাওয়া গেছে। ঠিক আছে? দুইটা করে ব্র্যাকেট গুণ করছি। প্রথম দুইটারে গুণ করে প্রথম ব্র্যাকেটটা পাইছি, পরের দুইটারে গুণ করে সেকেন্ড ব্র্যাকেটটা পাইছি। ঠিক আছে? এখন দেখেন এখানে এই কাজটা করার কারণে আমার একটা সুবিধা হয়েছে। সুবিধাটা কি হয়েছে ভাইয়া? সুবিধাটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x দুই জায়গায় চলে আসছে। তাহলে আমরা এখন একটা কাজ করি, ধরি এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে a। তাইলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কি হবে? a ইন্টু a প্লাস 2, লাস্টে হচ্ছে প্লাস 1। a ইন্টু a প্লাস 2, লাস্টে হচ্ছে একটা প্লাস 1। গুণ করে দিলে কি হবে? a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, তার মানে এইটা হচ্ছে আচ্ছা, ঠিক আছে। সো এটাতে হচ্ছে কি হইল? অ্যান্সার আসছে হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে ফাইনালি যে রাশিটা পাইছেন, এই রাশিটা হচ্ছে একটা
পূর্ণবর্গ সংখ্যা। ফাইনালি যে রাশিটা পাইছেন সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, বুঝছি না? এত হলে এত এর মান কত? ঠিক আছে, এই টাইপের মান নির্ণয়ের প্রবলেমগুলো হচ্ছে আপনাদের কাছে পরীক্ষায় রেগুলার আসে। মান নির্ণয়ের প্রবলেমগুলো হচ্ছে রেগুলার আসে। তো প্রথমে আসেন, x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ভালো কথা। সো আমরা এক কাজ করি, প্রথমে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটা বের করে নিই। যে লাস্টে তো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আছে, তো আমরা আগে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটা বের করে নিই। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটা বের করে নিই। ব্লাড তো হওয়ার কথা না। না, ফোকাস তো ঠিকঠাক আছে। আচ্ছা দেখেন, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটা বের করি। আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা ইকুয়াল টু কত? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। এখন এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত? এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত? এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 8 এর স্কোয়ার করলে হচ্ছে 64, লাস্ট হচ্ছে 5 দুগুণে 10, তার মানে আসবে হচ্ছে কত? 74। ঠিক আছে, আসবে হচ্ছে 74। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের ভ্যালুটা বের করে নিলাম। এবার আসেন, প্রদত্ত রাশিতে হচ্ছে ভ্যালু বসাই। প্রদত্ত রাশিতে হচ্ছে ভ্যালু বসাই। ঠিক আছে, প্রদত্ত রাশি যেটা দেওয়া ছিল সেটাতে হচ্ছে ভ্যালু বসাবো। তাহলে আসেন লিখি, প্রদত্ত রাশি, যেই রাশিটার মান বের করতে বলছে, এক্স মাইনাস ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারটা আমাদের লাগতো, এর জন্য আগেই সাইডে বের করে রাখছি। ঠিক আছে, তো প্রদত্ত রাশি কত? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের বদলে কত বসাবেন? এটার বদলে বসান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সরি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, লাস্টে আবার আছে হচ্ছে প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, প্রথম টুকুতে সূত্র বসাই দিছি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। কথা হচ্ছে এই ফর্মুলাই কেন বসাইলেন ভাইয়া? কারণ আমার যে ডেটা দেওয়া আছে সেই ডেটা অনুযায়ী, ঠিক আছে, সেই ডেটা অনুযায়ী আমার হচ্ছে এই জিনিসপত্র বসানো লাগবে। আচ্ছা, এটা জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন না, এটা হচ্ছে হায়ার ম্যাথেরই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের প্রশ্ন। ঠিক আছে, আবার জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশি তো আমরা সেম জিনিসই শিখছি। সো আলটিমেটলি এরকম জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আসলে ভাগ করার কোনো কিছু নাই, কনসেপ্টগুলো জানা লাগবে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন চলে আসতে পারে, এটা বলার কোনো কিছু নাই যে জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন আসবে না। ঠিক আছে, যদিও বলা হয় যে হায়ার ম্যাথের প্রশ্নই আসবে, বাট তারপরেও জেনারেল ম্যাথের কনসেপ্টগুলো একটু জানা রাখা ভালো। ঠিক আছে, আচ্ছা ভ্যালুগুলো বসান। এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত? 8, তাহলে বসাবো হচ্ছে 8 এর কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত? 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত ছিল? 8, তাহলে 5 ইন্টু 8, লাস্ট হচ্ছে প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের ভ্যালুই হচ্ছে 74। ঠিক আছে, সো এইটুকু ক্যালকুলেট করবেন, এইটুকু ক্যালকুলেট করলে ফাইনালি অ্যান্সার পাবেন হচ্ছে 1304। এইটুকু ক্যালকুলেট করলে ফাইনালি অ্যান্সার আসবে হচ্ছে 1304, 1304। অ্যান্সার আসবে হচ্ছে 1304। ঠিক আছে, ওকে। তারপরে এত ধারাটির অসীমতক সমষ্টি কত? এই ধারাটার অসীমতক সমষ্টি কত? তো আমাদের প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে ভাইয়া 1। সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হয় হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। সাধারণ অনুপাত হয় হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দেখেন আমি একটু ভাঙা ভাঙা করে দেখাই, পরীক্ষার হলে আপনার এত ভাঙাভাঙি করা লাগবে না, বাট আমরা হচ্ছে একটু ভাঙা দেখাইতেছি। দ্বিতীয় পদ হচ্ছে 1/√2, আর এর সরি প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1, তার মানে আলটিমেটলি আপনার কাছে কত থাকবে? আলটিমেটলি আপনার কাছে 1/√2 থাকবে, নিচে 1 থাকা যেই কথা, না থাকা একই কথা। ঠিক আছে, আচ্ছা আর এর ভ্যালু পাই গেছি। এখন অসীমতক সমষ্টির ফর্মুলা আমরা কি শিখছিলাম? অসীমতক সমষ্টির ফর্মুলা শিখছিলাম যে এস ইনফিনিটি এটা ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এস ইনফিনিটি এটা ইকুয়াল টু হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 1/√2, আর এর ভ্যালু হচ্ছে 1/√2। ঠিক আছে, আর এর ভ্যালু 1/√2। সো এইটুকু ক্যালকুলেট করবেন, এইটুকু ক্যালকুলেট করলে যা আসে সেটাই হচ্ছে অসীমতক সমষ্টি। ঠিক আছে, এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের প্রশ্ন।
এটা হচ্ছে অসীমতক সমষ্টি বের করা ছোট বাচ্চাদের প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা আর করাই দিলাম না। এইটা দেখেন এই পুরাটার ভ্যালু কত সেটা আপনার কাছে জানতে চাইছে। লগ এক্স বেস, লগ এক্স বেস এক্স রুট ওভার এক্স ডিভাইডেড বাই কিউবিক রুট অফ এক্স। তো এটার আপনি কি লিখতে পারেন দেখেন, লগ এক্স বেস, যেই কাজ করা যাবে উপরের যেই দুইটা এক্স গুণাকারে আছে এদের তো পাওয়ার যোগ হবে, তার মানে এক্স টু দি পাওয়ার 3/2 লিখলাম একবারে, এক্স টু দি পাওয়ার 3/2, আর নিচেরটাতে লিখতে পারেন এক্স টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? ওই যে প্রথম এক্স এর পাওয়ার 1, পরের এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে 1 আর হাফ যোগ করলে আসবে হচ্ছে 3/2, ঠিক আছে? এবার দুইটা কি ভাগ আকারে আছে না, তাহলে বিয়োগ করে দিব। ভাগ আকারে থাকলে বিয়োগ যাবে, তাহলে লগ এক্স বেস, লগ এক্স বেস এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1/3, 3/2 মাইনাস 1/3। সো 3/2 এর থেকে 1/3 বিয়োগ করলে কত হয়? 3/2 এর থেকে 1/3 বাদ যাবে, একটু চেক করে নেই। 3/2 মাইনাস 1/3, 3/2 মানে হচ্ছে 1.5 মাইনাস 1/3 মানে 0.33। আচ্ছা, আমি হচ্ছে নর্মালি বিয়োগ করি। 3/2 মাইনাস 1/3 মাইনাস 1/3, সো এটা আসবে হচ্ছে 7/6। তাহলে আসতেছে হচ্ছে লগ এক্স বেস এক্স টু দি পাওয়ার 7/6। এখন ভাই আমরা জানতাম যে আর্গুমেন্টের কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ার চলে আসে সামনে, তাহলে 7/6 সামনে চলে আসবে, লগ এক্স বেস এক্স থাকবে, সো লগ এক্স বেস এক্স এর ভ্যালু হচ্ছে 1, ফাইনালি অ্যান্সার পাবো হচ্ছে 7/6, ফাইনালি অ্যান্সার পাবো হচ্ছে 7/6। বুঝছি। ওলিউজ্জামান শান্ত, জেনন আরাফাত বলতেছে হচ্ছে, আচ্ছা এই যে জেনন আরাফাত তো সবগুলারই হচ্ছে অ্যান্সার দিচ্ছে সুন্দর, গুড। আচ্ছা, কোনটার অ্যান্সার জানি 1224 বলছে, ওটা মনে হয় ব্র্যাকেট দিতে একটু উল্টাপাল্টা করে ফেলাইছিস ভাই, ঠিক আছে? জেনন আরাফাত আজকে কমেন্ট বক্স কাঁপাবো, গুড, ঠিক আছে, দেখা যাবে কতদূর কি হয়। আচ্ছা, এইটার অ্যান্সার মনে হয় উল্টাপাল্টা করে ফেলাইছিলেন আপনারা, এই যে 1304, এটা ব্র্যাকেট দিতে একটু উল্টাপাল্টা হইলে ক্যালকুলেটর কিন্তু উল্টাপাল্টা অ্যান্সার দেখাবে, ঠিক আছে? ও হচ্ছে ওই যে 8 কিউবের সাথে 3 ইন্টু 5 ইন্টু 8 এগুলো সবগুলো ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটরে বসাবেন সেফটি পারপাসে, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেটরে বসাবেন সেফটি পারপাসে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন তারপরে, এটা তো বুঝছি, ওকে। সো এই প্রবলেমটাতে সূচকীয় সমীকরণ দেওয়া আছে একটা, এই সূচকীয় সমীকরণ সমাধান করতে বলছে, এই সূচকীয় সমীকরণ সমাধান করতে বলছে। তো প্রথমেই দেখেন বাম পাশে আছে √3, √3 মানে কত? 3 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1। ডান পাশে আছে হচ্ছে 3 কিউব হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। আমরা জানতাম যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়, তার মানে বাম পাশেরটারে লিখতে পারবো 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2, ডান পাশেরটারে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 6x মাইনাস 3। বোথ সাইডের বেজ ইকুয়াল, তাহলে পাওয়ার দুইটার ইকুয়াল লেখা যাবে, x প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা ইকুয়াল টু 6x মাইনাস 3। কোনাকুনি গুণ করে দেন, x প্লাস 1 ইকুয়াল টু 12x মাইনাস 6, এক্স গুলাকে এক পাশে নিয়ে আসেন, এক্স ওইটারে ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে 11x, 6 এই পাশে এসে যোগ হবে, তার মানে 7। এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে ভাইয়া 7/11, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 7/11, ঠিক আছে? সমাধান করো বলছিল, তার মানে এক্স এর ভ্যালু বের করতে বলছে, এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 7/11, ঠিক আছে? বুঝছি না? তারপরে আসেন একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, দেখেন 25-এর প্রশ্ন কিন্তু আলটিমেটলি অনেক সোজা হয়েছে, মানে আমার কাছে এখন পর্যন্ত একটা কোশ্চেন আমি পাই নাই যেটা আসলে খুব বেশি কঠিন বা এমন কোনো কিছু জিজ্ঞেস করছে যেটা আপনি এসএসসি লেভেলে শিখেন নাই, ঠিক আছে? এমন কিছু কিন্তু এখন পর্যন্ত পাই নাই, ঠিক আছে? সবাই না ভাই, ওটা সবাই, ঠিক আছে? SOVAI না, SOBAI বা SHOBAI, ঠিক আছে? আচ্ছা, তো একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এটা শর্টকাট আছে, বাট শর্টকাট জানার চাইতেও আমার হচ্ছে ওই যে অ্যান্সার দিয়েও ফেলাইছে 21%, গুড। সো শর্টকাট জানার চাইতে আমার আসলে মূল নিয়মটা জানা ইম্পর্টেন্ট বেশি, যেন এমসিকিউ রিটেন দুইটার জন্যই হচ্ছে অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তো দেখেন আমরা এমনি চিন্তা করব যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাহুর দৈর্ঘ্য,
বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ভাই ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে এ স্কয়ার, তাই না? বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার। বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত? নতুন বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, তার মানে আগে যা ছিল তার সাথে আগের 10% অ্যাড হবে। আগে যা ছিল তার সাথে আগের 10% অ্যাড হবে। তাহলে এটা কত আসবে এ প্লাস 10% মানে কত? 10/100। 10/100 মানে কত? 1/10। 1/10 মানে কত? 0.1। তার মানে এটা আসবে হচ্ছে 0.1 এ। তার মানে এ কমন নিলে 1.1 এ থাকতেছে। এটা হচ্ছে নতুন বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল কত আসবে? নতুন ক্ষেত্রফল হবে হচ্ছে ভাইয়া বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, তার মানে 1.1 এ হোল স্কয়ার। 1.1 এ হোল স্কয়ার। তো 1.1 মানে কি? 11। 11 স্কয়ার করলে কত হয়? 121। 121 বা দশমিকের পরে যেহেতু এক ঘর, তাহলে আমরা দিব হচ্ছে 12.1 এ স্কয়ার। 12.1 এ স্কয়ার। ঠিক আছে? ভুল করছি নাকি? 1.1 এর স্কয়ার একটু চেক করে নিই, তারপর আমি তো জানি 12.1ই হওয়া উচিত। ঠিক আছে, 1.1 হোল স্কয়ার 1.21, সরি একটু ভুল লিখছি, এটা হবে হচ্ছে 1.21। ঠিক আছে, 1.21 এ স্কয়ার। হ্যাঁ, ওকে। তাইলে শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমি শর্টকাট শিখাই নাই এই কারণে, কারণ এখানে যদি বর্গক্ষেত্র না বইলে আয়তক্ষেত্র বলতো, তাহলে কিন্তু আপনার ওই শর্টকাট আর কাজ করতো না। ঠিক আছে, সো এর জন্য মেইন নিয়মটা শিখেন। শর্টকাট হচ্ছে আপনি না পারলেও সমস্যা নাই, মেইন নিয়ম আপনারা কখনো বিপদে ফেলাবে না। শতকরা বৃদ্ধি, সবসময় এই জিনিস মনে রাখবেন, শতকরা বৃদ্ধি মানেই হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আবি। পরিবর্তন ডিভাইডেড বাই আবি ইন্টু 100%। পরিবর্তন ডিভাইডেড বাই আবি ইন্টু 100%। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হচ্ছে আগে কত ছিল আর এখন কত হইছে। পরিবর্তন মানে হচ্ছে আগে কত ছিল আর এখন কত হইছে, এদের পার্থক্য। তো নতুনটা কত? 1.21। নতুনটা হচ্ছে 1.21 এ স্কয়ার মাইনাস আগের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, ইনিশিয়ালি ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার ইন্টু 100%। সো এটা যখন আপনি করবেন, এটার অ্যান্সার আসবে হচ্ছে 21%। এটা মনে রাখা ভালো, কারণ এই কোশ্চেনটা এতবার করে পরীক্ষায় আসছে, এতবার করে পরীক্ষায় আসছে যে এটা আসলে অ্যান্সার মুখস্থ থাকলে আপনার জন্য সুবিধা। ঠিক আছে, এটা অ্যান্সার মুখস্থ থাকলে আপনার জন্য সুবিধা। এই একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে রিপিট করে, সো অ্যান্সার মুখস্থ থাকলে আপনি কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। ঠিক আছে, অ্যান্সার মুখস্থ থাকলে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। বুঝছি বুঝছি বুঝছি, ডান, ওকে, ঠিক আছে। এরপরে আসেন পরেরটা। এত এর মান কত? সিম্পলিফিকেশন, সূচকের অঙ্ক। সূচকের অঙ্ক এক্সাম দিব না, আচ্ছা এক্সাম দিব না কি দিব না সেটা পরে, আগে ক্লাস কর। দেখো 12 টু দি পাওয়ার মাইনাস হাফ। 12 টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত? 1/12 টু দি পাওয়ার হাফ। 12 টু দি পাওয়ার মাইনাস হাফ, পাওয়ার মাইনাস আছে, তাহলে আমরা এটারে এমনি লিখতেই পারি 1/12 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, ইনটু কিউবিক রুট অফ 54, তার মানে হচ্ছে 54 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, 54 টু দি পাওয়ার 1/3। এইটারে আমরা হচ্ছে এখন ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবো। এইটারে ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবো। এটারে ক্যালকুলেটরে বসাইলে কত আসে? 1 ডিভাইডেড বাই √12, √12 ইন্টু কিউবিক রুট অফ 54, তার মানে 54 টু দি পাওয়ার 1/3। সো এটা আসবে হচ্ছে √3 ডিভাইডেড বাই কিউবিক রুট অফ 4। এটার অ্যান্সার আসবে হচ্ছে √3 ডিভাইডেড বাই কিউবিক রুট অফ 4। এটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার। বা এটা যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসবেন। ঠিক আছে, ম্যানুয়ালি ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসবেন। আচ্ছা, যদি এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি একটি সার্বিক ফাংশন হয়, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি একটা সার্বিক ফাংশন। এই ফাংশনটা হচ্ছে একটা সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন হয় কখন? সার্বিক ফাংশন হয় কখন? যখন কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়। কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়। সো এই জিনিসটা একটু লেখা রাখেন, সার্বিক ফাংশন। আপনারা হয়তো অনেকে অনেকভাবে শিখছেন,
সার্বিক ফাংশন এটা হবে কখন, যখন কোডোমেইন ইকুয়াল টু হবে হচ্ছে রেঞ্জ। যারা আমার ক্লাসগুলা করছেন, সেট ফাংশনের ক্লাসগুলা করছেন, আপনি দেখবেন আমি বারবার করে এই জিনিস অনেক ডিটেইলসে ভাঙা ভাঙা পড়াইছি, যে আগে একটা কার্তেশীয় গুণজ সেট তৈরি করতে হয়, কার্তেশীয় গুণজ সেটের উপর কন্ডিশন অ্যাপ্লাই করলে অন্বয় পাওয়া যায়, সেই অন্বয়ের উপর কন্ডিশন অ্যাপ্লাই করলে পাওয়া যায় হচ্ছে ফাংশন। ঠিক আছে, তো কার্তেশীয় গুণজের যে সেকেন্ড সেটটা ছিল, সেই সেকেন্ড সেটটা হচ্ছে আমার কোডোমেইন, ফাংশনের যে আউটপুট সেটার আমরা বলি হচ্ছে রেঞ্জ। তাইলে এখন দেখেন এফ অফ এ ইকুয়াল টু বি, এফ অফ এ ইকুয়াল টু বি, এটার মানে হচ্ছে, আচ্ছা আমি একটু ভাইয়া দেখাই, ব্রেকডাউনটা আবার একটু লেখা দিই। একটা ফাংশনকে এরকম ভাবে প্রকাশ করা হয়, এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি। এখানে এফ এর পরিচয় কি? এফ হচ্ছে ভাইয়া ফাংশনের নাম, এফ হচ্ছে ফাংশনের নাম। এটা কি? এটা হচ্ছে ডোমেইন। বিটা কি? বি হচ্ছে ভাইয়া কোডোমেইন। ঠিক আছে, এখন দেখেন ফাংশনের মধ্যে এ সেট, মানে এ সেটের যে উপাদানগুলো আছে সেই মানগুলো নিয়ে যদি ফাংশনের মধ্যে বসান, তাহলেই তো আপনি রেঞ্জ পাবেন। তার মানে এফ অফ এটা হচ্ছে আমার রেঞ্জ, এফ অফ এটা হচ্ছে রেঞ্জ। সেই রেঞ্জ যদি কোডোমেইনের সমান হয়, এই যে বি সেটটা কোডোমেইন না, বি সেট হচ্ছে কোডোমেইন, রেঞ্জ যদি কোডোমেইনের সমান হয়, তাইলে আপনি বলবেন যে ফাংশনটা সার্বিক ফাংশন। তার মানে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ক নাম্বারটা, রেঞ্জ এফ অফ এ মানে হচ্ছে রেঞ্জ, রেঞ্জটা হইতে হবে কোডোমেইনের সমান, রেঞ্জ হইতে হবে কোডোমেইনের সমান। ঠিক আছে, তাইলেই আপনি পাবেন হচ্ছে সার্বিক ফাংশন। ওকে, আচ্ছা, এরপরে a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z, এটার জন্য আমরা কি করি? অঙ্ক সবার মুখস্থ থাকার কথা। ধরি a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z, এটা ইকুয়াল টু হচ্ছে k। তার মানে a টু দি পাওয়ার x, এইটার ভ্যালু হচ্ছে k, তাইলে a এর ভ্যালু কত আসবে? a এর ভ্যালু আসবে হচ্ছে k টু দি পাওয়ার 1/x, b এর ভ্যালু আসবে হচ্ছে k টু দি পাওয়ার 1/y, c এর ভ্যালু আসবে হচ্ছে k টু দি পাওয়ার 1/z। ঠিক আছে, এবার আপনার কাছে দেওয়া আছে a b c, এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, a b c ইকুয়াল টু 1। a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে k টু দি পাওয়ার 1/x, b এর ভ্যালু হচ্ছে k টু দি পাওয়ার 1/y, c এর ভ্যালু হচ্ছে k টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু হচ্ছে 1। সবগুলা কে গুণাকারে আছে, তাহলে পাওয়ার যোগ হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z। ডান পাশের 1 এর বদলে লিখতে পারেন k টু দি পাওয়ার 0, তার মানে 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা ইকুয়াল টু 0। যেহেতু দুইজনের বেজ ইকুয়াল, তাহলে পাওয়ার দুইটারেও ইকুয়াল লেখা যাবে। বেজ যেহেতু ইকুয়াল, পাওয়ার দুইটারেও ইকুয়াল লেখা যাবে। আচ্ছা, এরপরে ত্রিভুজের তিনটি বাহু এ এ বি হলে এর ক্ষেত্রফল কত? দেখেন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়ে, আমি বারবার করে বলি আপনাদের যে প্রশ্ন, ম্যাথ প্রশ্ন হচ্ছে মেয়ে মানুষের মতো। ঠিক আছে, ম্যাথ প্রশ্ন হচ্ছে মেয়ে মানুষের মতো, যে আপনার আসলে প্রশ্ন দেখা বুঝে নিতে হবে, প্রশ্ন দেখা বুঝে নিতে হবে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি ছিল? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা ছিল হচ্ছে b/4, এরপরে হচ্ছে রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা ছিল হচ্ছে এটা। এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। আপনারা বলে নাই যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। বাহুর দৈর্ঘ্য, এই যে দেখেন দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, আরেকটা বাহু হচ্ছে অসমান, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি ছিল? b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 27, দ্বিতীয় পদ 9, পঞ্চম পদ কত? আচ্ছা, পঞ্চম পদ আমরা জানি হচ্ছে n তম পদ, এইটা বের করার ফর্মুলা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অনুপাত। একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অনুপাত। এইটা জানলেই আমি পঞ্চম পদ বের করে ফেলাইতে পারবো। প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত। গুড, প্রথম পদ আর সাধারণ অনুপাত, এই দুইটা জানলেই আমি হচ্ছে পঞ্চম পদ কেন 100তম পদ বের করতে পারবো। যেটা বের করতে হবে ওটাই পারবো। তো প্রথম পদ তো আমার কাছে দেওয়াই আছে, এ আমার কাছে দেওয়া আছে, এ কত বলছে? এ হচ্ছে 27। সাধারণ অনুপাত কত হবে? সাধারণ অনুপাত হবে হচ্ছে ভাইয়া দ্বিতীয় পদ বাই প্রথম পদ। সাধারণ অনুপাত হবে হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। সো দ্বিতীয় পদ কত আছে? দ্বিতীয় পদ হচ্ছে 9, প্রথম পদ কত? 27, কাটাকাটি যায়,
3 নং 27 তাহলে 1/3 থাকে, ঠিক আছে। ভ্যালুগুলা খালি বসায় দেন। পঞ্চম পদ কত হবে? সুতরাং পঞ্চম পদ বা ফিফথ টার্ম সেটা হবে a এর ভ্যালু কত? 27 ইনটু r এর ভ্যালু হচ্ছে 1/3 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1, ঠিক আছে। তাহলে 27 ইনটু 1/3 হোল টু দি পাওয়ার 4, 27 ইনটু 1/3 হোল টু দি পাওয়ার 4, সো এটা আসে হচ্ছে 1/3, ঠিক আছে। পঞ্চম পদ হবে হচ্ছে 1/3, পঞ্চম পদ হবে হচ্ছে 1/3, ঠিক আছে। এগুলো বাচ্চাদের অঙ্ক। এবিসি সমানুপাতিক হবে কখন? এটা আসলে সমানুপাতিক না, ক্রমিক সমানুপাতিক হওয়ার কন্ডিশন জানতে চাইছে। এবিসি ক্রমিক সমানুপাতিক হবে কখন, ঠিক আছে। এবিসি ক্রমিক সমানুপাতিক হবে কখন? এটার অ্যান্সার হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু এসি, ঠিক আছে। ক্রমিক সমানুপাতিক হওয়ার কন্ডিশন, এগুলো আপনারা জেনারেল ম্যাথে শিখছেন। a is to b equal to, এবং a is to b দেওয়া আছে 6:7, b is to c দেওয়া আছে হচ্ছে 1:2। জানতে চাইছে a b c, মানে a is to b is to c equal to কত। তো দেখেন a is to b এইটা বলছে হচ্ছে 6:7, তার মানে b এর ভাগে আছে হচ্ছে 7 ভাগ, b এর ভাগে আছে হচ্ছে 7 ভাগ। ওখানে আবার কি বলা আছে? b is to c, এটা ইকুয়াল টু বলছে হচ্ছে 1:2। আগের পোর্শনে আপনি দেখতেছেন বি এর ভাগে কয় ভাগ আছে? 7 ভাগ। এখানে বি এর ভাগে কয় ভাগ আছে? 1 ভাগ। তো আপনি এক কাজ করেন, এখানেও 7 বানানোর জন্য, এখানেও 7 বানানোর জন্য 7 দিয়ে গুণ করে দেন, ঠিক আছে। অনুপাত মানে কি? ভাগ আকারে আছে না? অনুপাত মানে হচ্ছে ভাগ আকারে আছে। তো আমি উপরেরটার সাথেও 7 গুণ করছি, নিচেরটার সাথেও 7 গুণ করছি, আলটিমেটলি তো কাইটেই চলে যাবে। তাহলে এটা কত আসবে? 7:14, 7:14। তাহলে দেখেন এইটার বি এর ভাগ আর এইটার বি এর ভাগ কিন্তু মিলে গেছে। এখানেও বি এর ভাগে 7 ভাগ ছিল, এখানেও বি এর ভাগে 7 ভাগ, ঠিক আছে। তাহলে সুতরাং a is to b is to c, a is to b is to c সেটা কত হবে? 6:7:14, ঠিক আছে। এই হচ্ছে आंसर। তারপরে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর বহি সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করে, তাহলে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু কত? মুখস্থ 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, এটা একেবারে ডাইরেক্ট মুখস্থ রাখবেন। বহির দ্বিখণ্ডকগুলো কোনো বিন্দুতে ছেদ করলে বি আর সি এর বহির দ্বিখণ্ডক, বি আর সি এর বহির দ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করছে, তাহলে সেই ক্ষেত্রে বি ও সি এর ভ্যালু আসবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এখন যদি এ আর বি এর কথা বলতো তাহলে অ্যান্সার কত আসতো? 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বি, সরি হাফ কোণ সি। মানে যার কথা বলবে না, এখানে কার কার সমদ্বিখণ্ডকের কথা বলছে? বি আর সি এর সমদ্বিখণ্ডকের কথা বলছে, বলে নাই কার কথা? এ এর কথা। এ এর অর্ধেক 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিবেন, এ এর অর্ধেক 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিবেন। যদি এখানে এ আর বি এর কথা বলতো তাহলে এখানে সি এর অর্ধেক বাদ দিতাম, যদি এখানে এ আর সি এর কথা বলতো তাহলে এখানে বি এর অর্ধেক বাদ দিতাম, বুঝছি, ঠিক আছে। এরপরে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্ত, এটার বলা হচ্ছে পরিবৃত্ত। 3টা শীর্ষবিন্দু দিয়ে দেয়, সেটাকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত। বহির্বৃত্ত মানে হচ্ছে বাইরে দিয়ে কোনো বৃত্ত আঁকবেন, অন্তর্বৃত্ত মানে হচ্ছে ভিতরে বৃত্ত আঁকবেন। নববিন্দু বৃত্ত কি ছিল? 9টা বিন্দু দিয়ে অতিক্রম করবে, এই বিন্দুকে বলা হয় হচ্ছে নববিন্দু বৃত্ত। আচ্ছা, এত লগ এর পূর্ণ কত? আচ্ছা, আপনার প্রথম কাজ হচ্ছে এইটাকে, এইটাকে হচ্ছে বৈজ্ঞানিক আকারে লেখা। এইটাকে বৈজ্ঞানিক আকারে লিখলে আপনি কি পাবেন? 4.34, 4.35, 4.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 4.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখানে 10 এর মাথায় কত আছে ভাই? 10 এর মাথায় আছে হচ্ছে মাইনাস 4, 10 এর মাথায় কত আছে? মাইনাস 4। যেই সংখ্যাটা দেওয়া থাকবে আপনার কাছে, প্রথম কাজ হচ্ছে সেটারে বৈজ্ঞানিক আকারে লেখা। যেই সংখ্যাটা দেওয়া আছে সেটারে বৈজ্ঞানিক আকারে লেখা, মানে 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং। এখানে দেখেন তো কি হইছে? দশমিক 1 2 3 4, 4 ঘর ডানে আসছে না, দশমিক 4 ঘর ডানে আসছে, যার কারণে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 4 লিখছি। দশমিক যদি 2 ঘর ডানে যাইতো 10 টু দি পাওয়ার মাইনাস 2 লিখতাম, 3 ঘর ডানে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 লিখতাম, ঠিক আছে। 4 ঘর ডানে গেলে, 4 ঘর ডানে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 লিখছি, ঠিক আছে। তাহলে লগের পূর্ণক কত? লগের পূর্ণক হচ্ছে মাইনাস 4, লগ এর পূর্ণক এটা কত হবে? এটা হবে হচ্ছে মাইনাস 4, ঠিক আছে। তারপরে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এগুলো হচ্ছে একেবারে বাচ্চাদের অঙ্ক। আমি তারপরে হচ্ছে একটু করাই দিই, একবারে ভ্যালু বসাই দিই, ঠিক আছে। একবারে ভ্যালু বসাই দিব। যেমন দেখেন 2 মাইনাস
টু মাইনাস সাইন 60 ডিগ্রির ভ্যালু জানি কত ভাইয়া, সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তাহলে স্কোয়ার করে দিলে সেটা হয়ে যাবে হচ্ছে 3/4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি, 1 ডিভাইডেড বাই 2 প্লাস tan 60 ডিগ্রির ভ্যালু জানি কত, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে, একটু দেখা বলি, tan 60 এটার ভ্যালু হচ্ছে √3, তাহলে স্কোয়ার করলে সেটা হয়ে যাবে শুধুমাত্র 3। ঠিক আছে, এইটুকু একেবারে ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবেন, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস √3/2 এর হোল স্কোয়ার, তার মানে 3/4 হইছে, 3 ডিভাইডেড বাই 4, তারপরে আসছে কত, তারপরে আসছে হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর 3 যোগ করলে 5, তাহলে এই পুরাটার অ্যান্সার আসবে হচ্ছে 1, এই পুরাটুকু ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 1। ঠিক আছে, এগুলো হচ্ছে বাচ্চাদের কাজ। ঠিক আছে, এগুলো হচ্ছে পুরোপুরি বাচ্চাদের কাজ। ওকে, তারপরে cot থিটা মাইনাস 30 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে 1/√3, সাইন থিটা এর ভ্যালু কত, তাহলে আসেন এটা কেমনে ক্যালকুলেশন করব, দেওয়া আছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি, cot কত ডিগ্রির ভ্যালু 1/√3 ভাইয়া বলেন তো, cot কত ডিগ্রির ভ্যালু 1/√3, এটাও আমি একটু দেখা বলি, এগুলো আপনাদের মুখস্থ থাকা উচিত, আমার তো বয়স হইছে মুখস্থ থাকে না। 1/√3, 1/√3 না, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে cot 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, তার মানে ডান পাশেরটার বদলে আপনি লিখতে পারবেন হচ্ছে cot 60 ডিগ্রি, তার মানে থিটা মাইনাস 30 এইটার ভ্যালু হচ্ছে ভাইয়া 60, তাইলে থিটার ভ্যালু কত আসবে, থিটার ভ্যালু আসবে হচ্ছে 90 ডিগ্রি। এখন আপনার কাছে জানতে চাইছে হচ্ছে সাইন থিটার ভ্যালু কত, তার মানে হচ্ছে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, শেষ, বাচ্চাদের কাছে। এত হলে সাইন থিটার সর্বোচ্চ মান কত, 1, সাইন থিটার সর্বোচ্চ মান কত, সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, এই কন্ডিশনের আন্ডারে, এই কন্ডিশন যদি নাও দিত তাও সাইন থিটার সর্বোচ্চ মান আসলে কতই আসে, 1ই আসে, সাইন থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1। ঠিক আছে, ওকে, ডান। এরপরে আসেন tan থিটা ইকুয়াল টু -1 হলে থিটার একটি মান কত, থিটার মান হচ্ছে 135 ডিগ্রি, tan থিটা এর ভ্যালু যদি -1 হয় তাহলে থিটা এর ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি, এটা একটু মনে রাখেন আর কি। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, -45 ডিগ্রি লিখলেও হয়। আচ্ছা, আমাদের নটরডেম শেষ, এবার আমরা যাবো হচ্ছে হলি ক্রসে। এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা, আমি লাস্ট কয়েক বছরের প্রশ্নে দেখছি যে হলি ক্রসের খুবই পপুলার একটা পোর্শন হচ্ছে এই আংশিক ভগ্নাংশে প্রকাশ, এন্ড আপনাকে শর্টকাটে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলাইতে হবে, শর্টকাটে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলাইতে হবে। শর্টকাটে কেমনে করব, দেখেন ভগ্নাংশটা একটা প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশটা আগে লেখেন x ইন্টু এক্স প্লাস 2, উপরে আছে হচ্ছে 5x প্লাস 4, নিচে উৎপাদক আছে কয়টা ভাইয়া, 2টা, নিচে উৎপাদক আছে 2টা, আপনি দাগও দিবেন 2টা, নিচে যদি 3টা উৎপাদক থাকতো তাহলে দাগ দিতেন 3টা, 4টা উৎপাদক থাকলে 4টা, 100টা উৎপাদক থাকলে 100টা। ঠিক আছে, প্রথম দাগের নিচে লেখেন প্রথম উৎপাদক, দ্বিতীয় উৎপাদকের জায়গা ফাঁকা, প্লাস দ্বিতীয় দাগের নিচে লেখেন দ্বিতীয় উৎপাদক, প্রথম উৎপাদকের জায়গা ফাঁকা। ঠিক আছে, ভালো মতো বুঝছেন, একটা ভালো মতো বুঝবেন, বাকিগুলা কিন্তু আমি আর করাই দিব না, বাকিগুলো অনুরূপ ভাবে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো প্রকৃত ভগ্নাংশ, নিচে উৎপাদক 2টা আছে, উৎপাদকে বিশ্লেষণ করাই আছে, নিচে 2টা উৎপাদক, প্রথম দাগের নিচে প্রথম উৎপাদক লিখছি, দ্বিতীয় উৎপাদকের জায়গা ফাঁকা, দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় উৎপাদক লিখছি, প্রথম উৎপাদকের জায়গা ফাঁকা। ঠিক আছে, প্রথম উৎপাদকের জায়গা ফাঁকা। এখন দেখেন, প্রথম উৎপাদককে 0 ধরেন, প্রথম উৎপাদককে 0 ধরলে এক্স এর ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু আসে হচ্ছে 0, প্রথম উৎপাদককে 0 ধরে এক্স এর ভ্যালু 0 পাইছেন, প্রথম উৎপাদককে 0 ধরে এক্স এর ভ্যালু 0 পাইছেন, এই যে প্রথম দাগের নিচে যেটা লিখছেন সেটারে 0 ধরবেন, 0 ধরলে এক্স এর ভ্যালু কত আসে, 0ই তো আসে, এই 0 এই এক্স বাদে বাকি সব জায়গায় বসাই দিব, তাহলে উপরে বসান 5 ইন্টু 0 প্লাস 4, নিচে বসবে হচ্ছে 0 প্লাস 2। ঠিক আছে, বুঝছি, যেখান থেকে মান বের করছেন সেটা বাদে বাকি সব জায়গায় এক্স এর ভ্যালু বসাই দিব। সিমিলারলি দ্বিতীয় দাগের নিচে কত লিখছেন, এক্স প্লাস 2, এটারে 0 ধরেন, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে -2, যেখান থেকে এক্স এর ভ্যালু বের হইছে সেটা বাদে বাকি সব জায়গায় এক্স এর ভ্যালু -2 বসাই দিবেন, তাহলে এক্স প্লাস 2 হাত দিয়ে ঢাইকা রাখবো, বাকি সব জায়গায় এক্স এর ভ্যালু -2, তাহলে এক্স এর জায়গায় বসাইলাম -2, উপরে বসবে 5 ইন্টু -2, লাস্টে হচ্ছে +4। ঠিক আছে, তাইলে অ্যান্সার গুলা বসাই দেন। ওকে, সো অ্যান্সার বসাইলে কত আসে, উপরে উপরে বসবে কত, উপরে বসবে হচ্ছে
5 ইন্টু 0, তার মানে ওটা তো 0ই আসে। 0 প্লাস 4 4, আর নিচে থাকবে হচ্ছে 2x প্লাস, পরেরটা কত হবে, পরে উপরে বসবে হচ্ছে -10 -10 প্লাস 4 -10 প্লাস 4, তার মানে থাকবে হচ্ছে -6, নিচে থাকবে হচ্ছে -2 ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, এবার জাস্ট হচ্ছে সিম্পলিফাই করেন, এবার জাস্ট সিম্পলিফাই করেন। কি বলে এটাকে, 4 আর 2 কাটাকাটি করলে উপরে 2 থাকবে, তার মানে 2/x প্লাস 2/x প্লাস, এখানে কাটাকাটি করলে কি হবে, এখানে কাটাকাটি করলে থাকবে হচ্ছে মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 এর সাথে 6 কাটাকাটি করলে 3/x প্লাস 2। ঠিক আছে, এইটা ভালো মতো বুঝলেই আপনার হচ্ছে আংশিক ভগ্নাংশ বাকিগুলো আপনি এমনিই পারবেন। ঠিক আছে, আংশিক ভগ্নাংশ বাকিগুলোরও হচ্ছে সিস্টেম সেম, আংশিক ভগ্নাংশ বাকিগুলোরও হচ্ছে সিস্টেম সেম। ঠিক আছে, বুঝছেন কিনা এটা একটু জানান। বুঝছি, বুঝছি। ওকে, না এটা পারলে দেখেন পরেরটাও পারবেন। এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, প্রকৃত ভগ্নাংশ না, উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড়, প্রকৃত ভগ্নাংশ। নিচে উৎপাদক আছে কয়টা, দুইটা, দাগ দিবেন দুইটা, প্রথম দাগের নিচে প্রথম উৎপাদক, দ্বিতীয় উৎপাদকের জায়গা ফাঁকা, দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয় উৎপাদক, প্রথম উৎপাদকের জায়গা ফাঁকা, এক্সাক্ট আগের প্রসেস। ঠিক আছে, এক্সাক্ট আগের প্রসেস। এরপরে এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এইটা একটু ভালো মতো দেখেন, এটা একটু ভালো মতো দেখেন, অসমতার কন্ডিশন ইউজ করতে হবে। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান। কোন একটা সমীকরণের মূল বাস্তব এবং অসমান হয় কখন, বাস্তব এবং অসমান হয় হচ্ছে যখন নিশ্চায়কের ভ্যালু, নিশ্চায়ক গ্রেটার দ্যান 0 আসে। নিশ্চায়ক মানে কি ভাইয়া, নিশ্চায়ক মানে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac, এটা হইতে হবে গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এটা হইতে হবে গ্রেটার দ্যান 0। ঠিক আছে, b স্কয়ার মাইনাস 4ac, এটা হইতে হবে গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এখন এখানে আবার ABC আসলো কোত্থেকে, ABC আসছে হচ্ছে, ধরেন আপনার কাছে একটা সমীকরণ আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার কাছে একটা x চলকের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, x চলকের দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয়, তাইলে সেই ক্ষেত্রে মূলগুলো হবে বাস্তব এবং অসমান। ঠিক আছে, সমান হওয়ার কন্ডিশন কি, নিশ্চয়ক ইকুয়াল টু 0, অবাস্তব হওয়ার কন্ডিশন কি, নিশ্চয়ক লেস দ্যান 0। ঠিক আছে, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটা আমরা ডিটেইলসে শিখাবো, একাডেমিক ব্যাচে হচ্ছে আমরা ডিটেইলসে শিখাবো। যারা যারা হচ্ছে এসএসসি তে পড়ছেন তাদের এই জিনিস আমি একেবারে ব্রেকডাউন করে দেখাইছি। আর যদি হচ্ছে কারো মনে না থাকে, ব্রেকডাউন যদি মনে না থাকে, তাহলে ভাই একটু কষ্ট করে মুখস্থ রাখবেন। ঠিক আছে, সবসময় মনে রাখবেন, না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে আটকে রাখতে পারে না। ঠিক আছে, সো একটু আসলে মুখস্থ করা লাগবে। ওকে, তো এটার নিশ্চয়ক কত, এটার নিশ্চয়ক কত দেখি প্রশ্ন মতে, b স্কয়ার মাইনাস 4ac, তার মানে -6 এর স্কয়ার মাইনাস 4ac, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে k, c এর ভ্যালু কত 9, গ্রেটার দ্যান 0। -6 এর স্কয়ার করলে কত হয় 36, মাইনাস 4 নং 36k গ্রেটার দ্যান 0, তার মানে হচ্ছে এই 36টারে ওই সাইডে পাঠিয়ে দেন, 36 গ্রেটার দ্যান 36k, 36 দিয়ে ভাগ করে দেন, 1 গ্রেটার দ্যান k, তার মানে k লেস দ্যান 1। কে এর ভ্যালু যদি 1 এর চাইতে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে এই সমীকরণের মূলগুলা বাস্তব এবং অসমান হবে। ঠিক আছে, 1 এর চাইতে ছোট হইলে বাস্তব এবং অসমান হবে। ঠিক আছে, সরল রেখা সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c, এখানে m দ্বারা কি বোঝায়, m দ্বারা বোঝায় হচ্ছে ঢাল বা স্লোপ, ঢাল বা স্লোপ। ঠিক আছে, তারপরে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করলে অন্তত একবার এইচ আসার সম্ভাবনা কত, অন্তত একবার এইচ আসতে হবে। আচ্ছা, দেখেন তো ভাইয়া, একটা ঘটনা এরকম ঘটবে যেখানে 3টাই টেইল আসবে, একটা ঘটনা এরকম ঘটবে যেখানে 3টা মুদ্রাতেই টেইল আসছে, একটা ঘটনাই এরকম ঘটবে। কোনোটাতে হেড একবার আসবে, 2 বার আসবে, 3 বার আসবে, বাট টেইল 3 বার আসছে, এরকম ঘটনা থাকবে কয়টা, একটা। বাকি সবগুলোতেই কিন্তু অন্তত একবার করে এইচ আসে, তাই না, 3টা এইচও থাকতে পারে। আমাদের তো বলছে যে অন্তত একবার, অন্তত মানে কি মিনিমাম একবার এইচ আসার সম্ভাবনা কত।
ঠিক আছে, তাহলে মিনিমাম একবার এইচ আসার সম্ভাবনা কত? 7/8। টোটাল ঘটনা হচ্ছে 8টা, এর মধ্যে একটা ঘটনা হচ্ছে সবগুলাতেই টেইল আসছে, বাকি 7টা ঘটনার মধ্যেই কিন্তু অন্তত একটা করে এইচ আছে, বাকি 7টা ঘটনার মধ্যেই অন্তত একটা করে এইচ আছে, তাহলে সম্ভাবনা কত হবে? 7/8। ঠিক আছে, এই তো গুড, 7/8। ধূপধাপ বলে ফেলাইতে হবে, এগুলো কিন্তু এত ইয়া করার সময় নেই। 3বার নিক্ষেপ করলে কমপক্ষে 2টি এইচ আসার সম্ভাবনা কত? কমপক্ষে 2টা এইচ। আচ্ছা, এটার জন্য আপনি নমুনা ক্ষেত্রটা লেখেন, দেখেন, হেড টেল, হেড টেল, হেড টেল, নমুনা ক্ষেত্র লেখাও দেখাই দিই, হেড টেল। ঠিক আছে, 3বার নিক্ষেপ করছেন, প্রথম দুইটারে গুণ করেন, তাহলে হেড হেড, তারপরে আসবে হেড টেল, তারপরে আসবে টেল হেড, তারপরে আসবে হচ্ছে টেল টেল, এইটার সাথে হেড টেল আবার কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, তো এইটারে গুণ করলে কি আসে দেখেন, হেড হেড হেড, তারপরে আসবে হচ্ছে হেড হেড টেল, তারপরে হেড টেল হেড, তারপরে হেড টেল টেল, তারপরে টেল হেড হেড, টেল হেড হেড, তারপরে টেল হেড টেল। ঠিক আছে, এন্ড ফাইনালি টেল টেল হেড, টেল টেল হেড, টেল টেল টেল। ঠিক আছে, না বলছে কমপক্ষে 2টি এইচ, কমপক্ষে 2টা মানে কি? 2টার বেশি এইচ আসলেও সমস্যা নাই, কমপক্ষে 2টা এইচ আছে কোথায়? যে এখানে 3টা এইচ আছে, 2টা এইচ আছে, 2টা এইচ আছে, 2টা এইচ আছে, কমপক্ষে 2টা। ঠিক আছে, আর বাকিগুলোতে কি একটা করে এইচ আছে নাকি? যে এখানে এইচ আছে একটা, এইচ আছে একটা, এইচ আছে একটা, এখানে কোনো এইচ নাই। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি বা সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে হচ্ছে 1 2 3 4, অনুকূল ঘটনা হচ্ছে 4টা, মোট ঘটনা হচ্ছে 8টা, তাহলে অন্তত 2টা হেড আসার সম্ভাবনা হচ্ছে হাফ, কমপক্ষে 2টা, মিনিমাম 2টা আসার সম্ভাবনা হচ্ছে হাফ। একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করলে কমপক্ষে 2টি টেল আসার সম্ভাবনা কত? একই প্রশ্ন, এটারও অ্যান্সার আসবে হচ্ছে হাফ। আগেরটার থেকে হচ্ছে ব্যাখ্যা করে দিই, এই যে কমপক্ষে 2টি টেল, কমপক্ষে 2টি টেল, তাহলে কমপক্ষে 2টা টেল আসলে এই যে দেখেন এখানে টেল আছে 2টা, এখানে টেল আছে 2টা, এখানে টেল আছে 2টা, এখানে টেল আছে 2টা। ঠিক আছে, তার মানে তখন অ্যান্সার আসবে 4/8, মানে হচ্ছে হাফ। ঠিক আছে, তা এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের সহগ এত হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, এটার আগে একটু সাজায় গুছায় লেখেন, এটা আসলে দ্বিপদী বিস্তৃতির ফর্মেই নাই, দ্বিপদী বিস্তৃতির ফর্মে নিয়ে আসতে হবে। দ্বিপদী বিস্তৃতির ফর্মে নিয়ে আসবো কেমনে? এইটারে দ্বিপদী বিস্তৃতির ফর্মে নিয়ে আসতে হবে। এখানে যে এইটার বিস্তৃতি করতে বলছে সেখানে তো ভাইয়া পাওয়ার আছে হচ্ছে, সরি পদ আছে হচ্ছে 3টা। ঠিক আছে, যেটার বিস্তৃতি করতে বলছে সেখানে পদ আছে হচ্ছে 3টা, কিন্তু আমরা তো জানি যে দ্বিপদী বিস্তৃতিতে পদ থাকা লাগবে কয়টা? 2টা। দ্বিপদী বিস্তৃতিতে পদ থাকা লাগবে কয়টা? 2টা। তো এটারে কেমনে কি করব? খুবই সিম্পল, দেখেন প্রথম এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারের মতোই রাখেন, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু এক্স, 2 ইন্টু কে ইন্টু এক্স লেখেন, আচ্ছা এটারে এমনে লেখ 2 ইন্টু এক্স ইন্টু কে বাই এক্স। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কে বাই এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, দেখেন তো আগের লাইনটাই আসছে না, এই পুরাটার হচ্ছে কিউব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের যে পোর্শনটুকু আছে এটারে আপনি লিখতেই পারেন এক্স প্লাস কে বাই এক্স হোল স্কোয়ার, তার কিউব, তার মানে এখানে আসবে হচ্ছে এক্স প্লাস কে বাই এক্স হোল টু দি পাওয়ার 6, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। ঠিক আছে, তো এইটার প্রশ্নটা এরকম আসতে পারতো যে এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত? পোলাপান কিন্তু ধূপ করে পাওয়ার 3 রেখা পদ সংখ্যা দাগাই দিত 4, বাট পদ সংখ্যা কিন্তু আসলে 4 না, পদ সংখ্যা কত? পদ সংখ্যা আসবে হচ্ছে 7, পাওয়ার আছে হচ্ছে 6, সিম্পলিফাই করলে পাওয়ার আসে হচ্ছে 6, 6 এর চাইতে এক বেশি আসবে পদ সংখ্যা, পদ সংখ্যা আসবে হচ্ছে 7। ঠিক আছে, পদ সংখ্যা হবে হচ্ছে 7। ঠিক আছে, ওকে, 4টা পদ, এই তো ধরাটা খাইছে। ও আচ্ছা, 4 নং পদ, 4 নং পদ, হ্যাঁ ঠিক আছে, আর এর ভ্যালু মনে হয় 3 আসে। আচ্ছা, এটা একটু চেক করতেছি, দাঁড়ান। তো এইটার সাধারণ পদ কত হবে? এইটার সাধারণ পদ বা কমন টার্ম, এই রাশিটার সাধারণ পদ কত হবে? সাধারণ পদ হবে হচ্ছে এন সি আর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, বি টু দি পাওয়ার আর। এন এর ভ্যালু কত? 6, সি আর, এ মানে কত? এ মানে হচ্ছে এক্স,
এক্স টু দি পাওয়ার 6 মাইনাস আর, বি মানে কত, বি মানে হচ্ছে কে বাই এক্স হোল টু দি পাওয়ার আর, কে বাই এক্স হোল টু দি পাওয়ার আর। তাহলে এটা কত আসে, 6 আর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2r হয়ে যাবে কে টু দি পাওয়ার আর। এই যে নিচের এক্স টু দি পাওয়ার আর আসবে না, এই এক্স টু দি পাওয়ার আর এর সাথে তো এটা ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, তাহলে মাইনাস আর মিলে হচ্ছে -2r বানায় ফেলাবে। ঠিক আছে, মাইনাস আর মিলে -2r বানায় ফেলাবে। ওকে, আচ্ছা এখন একটা জিনিস আমার একটু বলেন, সেটা হচ্ছে কি জানি বলবেন, হ্যাঁ আমি চাইতেছি এখানে এক্স না থাকুক, আমি চাইতেছি এখানে হচ্ছে এক্স না থাকুক, তাইলে এক্স এর যে পাওয়ার আছে সেই পাওয়ারটা যদি জিরো হয়ে যায়, এক্স এর যে পাওয়ার আছে পাওয়ারটা যদি জিরো হয়ে যায় তাইলেই তো আর এক্স থাকবে না, তাই না, পাওয়ারটাকে জিরো লিখতে হবে। তাহলে প্রশ্ন মতে 6 মাইনাস 2r এটা ইকুয়াল টু 0, তার মানে 2r এর ভ্যালু আসবে 6, আর এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা আর এর ভ্যালু 3। প্রশ্নে বলছে হচ্ছে এক্স বর্জিত পদের সহগ 160, আর এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, এবার হচ্ছে এক্স বর্জিত পদের সহগ। ঠিক আছে, আমরা একবারে ডিরেক্টলি দেখি প্রশ্ন মতে এক্স বর্জিত পদের সহগটা কত হবে বলেন তো, এক্স বর্জিত পদের সহগ হবে হচ্ছে 6c3 কে টু দি পাওয়ার 3, এক্স বর্জিত পদের সহগ হচ্ছে 6c3 কে টু দি পাওয়ার 3। প্রশ্নে বলছে এই ভ্যালুটা হচ্ছে 160, তো 6c3 এর ভ্যালু কত, 6c3 এইটার ভ্যালু কত, 6c3 এটার ভ্যালু হচ্ছে 20, তার মানে 160 ডিভাইডেড বাই 20, 160 ডিভাইডেড বাই 20 এটা করলে আসে হচ্ছে 8, কে কিউবের ভ্যালু আসবে হচ্ছে 8, তাইলে ভাইয়া কে এর ভ্যালু আসবে হচ্ছে 2, কে এর ভ্যালু আসবে হচ্ছে 2। ঠিক আছে, কে এর ভ্যালু আসবে হচ্ছে 2। এটা একটু বড় ছিল আর কি, এটা একটু বড় ছিল, বাট এটাও শর্টকাট আছে, শর্টকাট এখন আর শিখাচ্ছি না। এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত নিজেরা করবেন। আচ্ছা ওইটাই দিই, সাধারণ পদ, সাধারণ পদ সেটা কত হবে বলেন, সাধারণ পদ এটা হবে হচ্ছে 7cr 1 টু দি পাওয়ার 7 মাইনাস r x টু দি পাওয়ার r। ঠিক আছে, তার মানে পাবেন হচ্ছে 7cr x টু দি পাওয়ার r, কারণ 1 এর পাওয়ার যাই হোক না কেন অ্যানসার তো 1ই আসবে, সো 1 গুণ আকারে থাকা যেই কথা না থাকে একই কথা। তো এখন r এর ভ্যালু 4 বসাইলে x টু দি পাওয়ার 4 পাওয়া যাবে, তাহলে সুতরাং x টু দি পাওয়ার 4 এর সহগ, x টু দি পাওয়ার 4 এর সহগ সেটা কত হবে 7c4, x টু দি পাওয়ার 4 এর সহগ আসবে হচ্ছে 7c4, সো 7c4 এর ভ্যালু কত, 7c4 এটার ভ্যালু হচ্ছে 35, তার মানে x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 35। ঠিক আছে না, আচ্ছা তারপরে এত এর বিস্তৃতিতে p কিউবের সহগ 560 হলে t এর মান কত, এটা আমার মনে হয় না এখন আর করাই দেওয়ার দরকার আছে আপনাদের। এত এর বিস্তৃতিতে p কিউবের সহগ এটা পুরাটারে হচ্ছে বিস্তৃতি করবেন, আচ্ছা করেই দিই। সাধারণ পদ কত, সাধারণ পদ স্পুন ফিডিং করতে করতে আপনাদের আসলে অভ্যাস খারাপ হয়ে গেছে। সাধারণ পদ হবে হচ্ছে 7cr p টু দি পাওয়ার r, সরি p টু দি পাওয়ার 7 মাইনাস r, আর হচ্ছে -t/3 হোল টু দি পাওয়ার r। এখন আমরা চাইতেছিলাম p এর মাথায়, আমরা চাইতেছিলাম p এর মাথায় 3 আসুক, তাহলে প্রশ্ন মতে 7 মাইনাস r এটা ইকুয়াল টু 3, তাহলে r এর ভ্যালু কত ভাইয়া, r এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, r এর ভ্যালু হচ্ছে 4। এখন প্রশ্নে বলছে p কিউবের সহগ 560, p কিউবের সহগ, p কিউবের সহগ হচ্ছে 560, তাহলে লেখেন প্রশ্ন মতে, প্রশ্ন মতে p কিউবের সহগ আমরা কত পাচ্ছি বলেন তো, p কিউবের সহগ আমরা কত পাচ্ছি, r এর জায়গায়, r এর জায়গায় যদি আপনি হচ্ছে 4 বসাই দেন তাহলেই তো p কিউব পাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু সহগ জানতে চাইছে, তার মানে p বাদ দিয়ে বাকিটুকু বসাইতে হবে, p বাদ দিয়ে বাকিটুকু বসাইতে হবে, তাহলে 7c4, 7c4 p এর টার্ম তো বাদ যেহেতু সহগ নিয়ে কাজ করতেছি, -t/3 হোল টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু কত লিখবো, এটা ইকুয়াল টু লিখবো 560। ঠিক আছে, তাহলে এবার ভ্যালুগুলা বসান, 7c4 এর ভ্যালু কত, ভ্যালুগুলা জাস্ট বসাবো, 7c4 এটার ভ্যালু হচ্ছে 35,
ইন্টু মাইনাসটা থাকবে না, টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 মানে মনে হয় 81, 3 টু দি পাওয়ার 4 এটা হচ্ছে 81 ডিভাইডেড বাই 81, এটা ইকুয়াল টু হচ্ছে 560। তার মানে টি টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত আসবে? টি টু দি পাওয়ার 4 এর ভ্যালু আসবে 560 ইন্টু 81, 560 ইন্টু 81 ডিভাইডেড বাই 35। সো এটা আসবে হচ্ছে 1296। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 1296 টু দি পাওয়ার 1/4, 1296 টু দি পাওয়ার 1/4। সো টি এর ভ্যালু আসবে হচ্ছে 6, টি এর ভ্যালু আসবে হচ্ছে 6। বুঝছি? এগুলো একেবারে সোজা সোজা বাচ্চাদের প্রশ্ন। দ্বিপদী বিস্তৃতিতে এই টাইপের প্রশ্নই আপনার কাছে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্নই আপনার কাছে পরীক্ষায় আসবে। এই যে গুড ফলাফল হচ্ছে আগেই অ্যান্সার বলে ফলাইতেছে, গুড, দেখেই ভালো লাগতেছে। আচ্ছা, তারপরেরটাতে আসেন। পরেরটাতে কি? যদি এত এবং এফ অফ এক্স ইকুয়াল টু এত হয় তবে এফ এর রেঞ্জ কত? রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে ভাই ডোমেনগুলা বসাইলে যে আউটপুটগুলা পাওয়া যাবে। রেঞ্জ মানে হচ্ছে ডোমেনগুলা বসাইলে যে আউটপুটগুলা পাওয়া যাবে। তাহলে আসেন ডোমেনগুলা বসাই। এফ অফ 1 এর ভ্যালু কত আসবে? এফ অফ 1 সেটা হবে হচ্ছে 1 প্লাস 1, তার মানে হচ্ছে 2। তারপরে এফ অফ 2 সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে 3। তারপরে এফ অফ 3 সেইটা আসবে হচ্ছে 4। এফ অফ 4 আসবে হচ্ছে ভাইয়া 5, এফ অফ 4 আসবে হচ্ছে 5। আর এফ অফ 5 কত আসবে? এফ অফ 5 আসবে হচ্ছে 6। তাইলে রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে হচ্ছে এই জিনিসপত্রগুলোকেই সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিবে, যে আউটপুট যেগুলো আসছে 2 3 4 5 6, 2 3 4 5 6, এই হচ্ছে রেঞ্জ। ঠিক আছে না? এত বিন্দুগামী একটি সরলরেখার ঢাল, এটা আর করাই দিব না ভাই। বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, তিনটি বিন্দু এ বি ও বিসি এর ঢাল সমান হয় তবে সমীকরণটি কি? এ বি ও বিসি এর ঢাল সমান হইলে সমীকরণটা কি? এ আর বি তিনটা বিন্দু দেওয়া আছে, দুইজনের ঢাল সমান, তাহলে সমীকরণটা কি হবে? সমান্তরাল। ঠিক আছে, মানে সমীকরণটা কি হবে এটা না, আসলে রেখা দুইটা কি হবে? রেখা দুইটা হবে হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, রেখা দুইটা হবে হচ্ছে সমান্তরাল বা প্যারালাল। আচ্ছা, এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ বি সি তিনটা সেট আপনার কাছে দেওয়া আছে। সো এ ক্রস বি ইন্টারসেকশন সি এটা কত হবে? ঠিক আছে, নিজেরা হচ্ছে বাইর করে নেবেন, এগুলো আমি আর করাই দিচ্ছি না। এত রেখাটি এক্স ও ওয়াই অক্ষের সাথে একটি ত্রিভুজ গঠন করলে ক্ষেত্রফল কত? এক্স আর ওয়াই অক্ষের সাথে একটা ত্রিভুজ বানাইছে। ঠিক আছে, একটা রেখা দেওয়া আছে, এই রেখাটা এক্স আর ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ বানাইছে। তাহলে আপনার যেটা কাজ সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফরম্যাটে নিয়ে আসা। ঠিক আছে, এটার তো ডান পাশে 1 আছেই, মানে আমাদের টার্গেট থাকে হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই ফরম্যাটে নিয়ে আসা থাকে হচ্ছে টার্গেট। ডান পাশে তো 1 আছেই, তো ডান পাশে আমার কিছু করা লাগবে না। এটারে এমনি লেখেন এক্স ডিভাইডেড বাই 1/3 প্লাস ওয়াই ডিভাইডেড বাই -1 ইকুয়াল টু হচ্ছে 1। এই ফরম্যাটে আমরা সুবিধা কি? এই ফরম্যাটে আমরা সুবিধা হচ্ছে এটা যে ভাই আমার কাছে যেই সরল রেখাটা আছে সেই সরল রেখাটা এক্স অক্ষের থেকে এ পরিমাণ অংশ কাটে। এক্স অক্ষের থেকে কতটুকু অংশ কাটে? এ পরিমাণ অংশ কাটে। ওয়াই অক্ষের থেকে বি পরিমাণ অংশ কাটে। এই বিন্দুটার স্থানাঙ্ক হয় হচ্ছে a, 0, এই বিন্দুটার স্থানাঙ্ক হয় হচ্ছে ভাইয়া 0, b। ঠিক আছে, এন্ড রেখার সমীকরণ হয় হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে দেখেন তো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা একটা সমকোণী ত্রিভুজ না? হাফ এবি করলেই কি আপনি ক্ষেত্রফল পাওয়া যাবেন না? হাফ এবি ক্ষেত্রফল আসবে হচ্ছে হাফ এবি। ঠিক আছে, ক্ষেত্রফল বা এরিয়া অক্ষ দুইটার সাথে যে ত্রিভুজ তৈরি হয়েছে সেটার ক্ষেত্রফল হচ্ছে হাফ মডুলাস অফ এবি লিখলাম। ঠিক আছে, মডুলাস কেন দিছি? কারণ ভাই এ এর ভ্যালু বি এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে, ক্ষেত্রফল তো আর নেগেটিভ হবে না। যদিও ক্ষেত্রফল একটা ভেক্টর কোয়ান্টিটি, সো নেগেটিভ হইতেও পারে, সেটা বেসিক্যালি ডিরেকশন প্রকাশ করে। ঠিক আছে, তো আপাতত আমাদের ডিরেকশন নিয়ে মাথা ব্যথা নেই। ক্ষেত্রফল কত বসাবেন? বসায় ফেলান হাফ ইন্টু এ এর ভ্যালু বসাবো 1/3, বি এর ভ্যালু বসাবো, বি এর ভ্যালু হচ্ছে 1, তার মানে ক্ষেত্রফল আসবে হচ্ছে ভাইয়া 1/6। ঠিক আছে, ক্ষেত্রফল হবে হচ্ছে 1/6। সেপ্টেম্বর মাসের 25 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টি না হওয়ার সম্ভাবনার যোগফল কত? বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টি না হওয়ার সম্ভাবনা যোগফল কত হবে? যে কোনো একটা ঘটনা ঘটার সর্বোচ্চ সম্ভাবনা কত? 1। সো আমি যদি বলি যে কোনো একটা মুদ্রা নিক্ষেপ করা হইতেছে, এটা জিনিসটা এমনি চিন্তা করেন,
এটা কাইন্ড অফ হেড আর টেল উঠার মতো না, জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হেড আর টেল উঠার মতো, ঠিক আছে? যে একটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, হেড উঠার সম্ভাবনা কত, হাফ। টেল উঠার সম্ভাবনা কত, মানে টেল উঠা মানে কি, হেড না উঠা, ঠিক আছে? হেড না উঠা। সো বৃষ্টি হওয়া একটা ঘটনা, এটা সম্ভাবনা যদি হাফ হয়, বৃষ্টি না হওয়ার আরেকটা ঘটনা, সেটা সম্ভাবনাও কত হবে, হাফ। তাহলে সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনার যোগফল কত হবে, যোগফল হবে হচ্ছে 1। tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 sec থিটা হলে থিটা এর ভ্যালু কত? তাহলে আসেন ভ্যালুগুলো বের করি। tan থিটারে কি লিখবেন, tan থিটারে লিখবেন হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। cot থিটাকে কি লিখবেন, cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। এটা ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই cos থিটা, ঠিক আছে? 2 ডিভাইডেড বাই cos থিটা। তাহলে লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে sin থিটা cos থিটা, এটা হচ্ছে লসাগু। উপরে পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই কস থিটা, ঠিক আছে? তাহলে একটা করে কস থিটা আপনার কাইটা চলে যাবে, একটা একটা কস থিটা কাইটা চলে যাবে। যেহেতু আপনার কাছে এই কন্ডিশন বলা আছে, এখানে যদি এই কন্ডিশন বলা না থাকতো তাহলে কিন্তু আমি কস থিটা কাটাকাটি করতে পারতাম না, ঠিক আছে? যেহেতু কস থিটার ভ্যালুটা জিরোর চাইতে বড়, তার মানে কস থিটা বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করে দেওয়া যায়। জিরো হইলে ক্যান্সেল আউট করা যাইতো না, কারণ জিরো হইলে জিরো দিয়ে ভাগ করা যায় না কোনো কিছুকে, ঠিক আছে? তাহলে এবার সিম্পলিফাই করে ভ্যালু বসান। উপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কত হবে, 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে সাইন থিটার ভ্যালু হচ্ছে হাফ। সাইন থিটার ভ্যালু যদি হাফ হয়, আপনারা এইটুকু বুঝাই ফেলাইছেন যে থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু হবে হচ্ছে 30 ডিগ্রি, থিটার ভ্যালু হবে হচ্ছে 30 ডিগ্রি। কথা বুঝছি? থিটার ভ্যালু হবে হচ্ছে 30 ডিগ্রি। ওকে না, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, নিজেরা করবেন, বোথ সাইড স্কোয়ার করে দিব খালি। আচ্ছা, তারপর আমি এটা একটু করে দিই। সাইন থিটা প্লাস কস থিটা, এই করতে করতে তোদের সবগুলোই করে দিলাম রে। সাইন থিটা প্লাস কস থিটা, এটা ইকুয়াল টু হচ্ছে √2, বোথ সাইডে স্কোয়ার করে দেন। বোথ সাইডে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু হচ্ছে 2। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই যে দেখেন সাইন স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে কজ স্কোয়ার থিটা, এই দুইটারে যোগ করে আসবে হচ্ছে 1, এই দুইটারে যোগ করে আসবে হচ্ছে 1। আর এই ফর্মুলাটুকু আপাতত আপনাদের বইয়ে নাই, কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ এই যে এই অঙ্ক করতে যাই আমাদের এই ফর্মুলাটুকু লাগতেছে। এইটুকুর ভ্যালু হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2, বুঝছি? এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে? এই যে সবুজ বক্স করা অংশের বদলে সবুজ বক্স করা অংশ বসাইছি, ঠিক আছে? আচ্ছা, তার মানে সাইন 2 থিটার ভ্যালু, এই জন্য অঙ্কটা করাই দিলাম, সাইন 2 থিটার ভ্যালু হচ্ছে ভাইয়া 1, তার মানে 2 থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 এর ভ্যালু 1, এটা আমরা সবাই জানি। তাহলে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? ডান, ওকে। এরপরে tan থিটা হচ্ছে 3/4, সাইন থিটা পজিটিভ, tan থিটাও পজিটিভ, সাইন থিটাও পজিটিভ। দুইজন একসাথে পজিটিভ হয় কোথায়, দুইজন একসাথে পজিটিভ হয় হচ্ছে প্রথম চতুর্ভাগে। tan থিটার যে ভ্যালু দেওয়া আছে সেটাও পজিটিভ, সাইন থিটার যে ভ্যালু দেওয়া আছে সেটাও পজিটিভ। আচ্ছা, tan মানে কার কার অনুপাত বলেন তো? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 3, ভূমি কত 4, অতিভুজ হবে হচ্ছে 5, ঠিক আছে? tan থিটা এই রেশিওটাও পজিটিভ, প্রশ্নে আবার বলে দিছে সাইন থিটাও পজিটিভ। তার মানে থিটা অবশ্যই কোন চতুর্ভাগে আছে, থিটা অবশ্যই প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ। তাহলে ত্রিভুজ যেহেতু আপনার কাছে জানা আছে, আপনি cos থিটা বের করে ফেলাইতে পারেন। cos থিটা যদিও চাই নাই, ডিরেক্টলি sec থিটাই বের করি। sec থিটা, sec থিটার ভ্যালু কত? sec মানে কি, cos এর উল্টা। cos মানে কত, ভূমি বাই অতিভুজ। তাহলে sec মানে কি হবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত 5, ভূমি কত 4, sec থিটা হচ্ছে 5/4। তারপরে sin থিটা কত, সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব কত 3, অতিভুজ কত 5। তারপরে হচ্ছে কট, tan এর উল্টা হচ্ছে কট, tan এর উল্টা হচ্ছে কট। tan থিটা কত দেওয়া আছে, tan থিটা হচ্ছে 3/4, তাহলে কট থিটা কত হবে 4/3। এই ভ্যালুগুলো সব হচ্ছে এই জায়গায় এটা বসাই দিবেন, বসাই দিয়ে সিম্পলিফাই করলে যা আসে, ঠিক আছে? বসাই দিয়ে সিম্পলিফাই করলে যা আসে, ঠিক আছে? ডান, তারপরে আসেন, তারপরে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 sec স্কয়ার থিটা নিজে করবেন ভাই, এগুলো সব নিজে করবেন, এগুলো আমি আর করাই দিচ্ছি না। p অফ x ইকুয়াল টু এত, p অফ 2 ইকুয়াল টু এত হলে a এর মান কত, বাচ্চাদের অঙ্ক। আচ্ছা, তারপরে এটাতে বলছে 2 টু দি পাওয়ার এত ইকুয়াল টু 6 টু দি পাওয়ার এত হলে x এর মান কত,
2 টু দি পাওয়ার এত ইকুয়াল টু 6 সূচকীয় সমীকরণ সমাধান, এটাও নিজেরা করবেন। পি অফ এ কত হবে, এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, তার মানে এটার অ্যান্সার আসবে হচ্ছে 2 স্কয়ার, যেহেতু n এর ভ্যালু 2, তার মানে পি অফ এ এর উপাদান সংখ্যা আসবে হচ্ছে 4। ঠিক আছে, তারপরে লগ 2 রুট 2 বেস x ইকুয়াল টু 10/3, তবে x এর মান কত দেখেন। আপনার কাছে যখন একটা সূচক লগারিদমীয় সমীকরণ দেওয়া থাকে লগ a বেস b ইকুয়াল টু c, তার মানে আপনি লিখতে পারেন হচ্ছে a টু দি পাওয়ার c ইকুয়াল টু b, a টু দি পাওয়ার c ইকুয়াল টু b। তাহলে এইটার পরের লাইনে এই কথা লেখা পসিবল 2 রুট 2 হোল টু দি পাওয়ার 10/3, এইটার ভ্যালু হচ্ছে x। ঠিক আছে, তো 2 রুট 2 হোল টু দি পাওয়ার 10/3 করলে কত আসে, 2 root 2 whole to the power 10/3, কঠিন ক্যালকুলেশন। ঠিক আছে, একটু বের করে দেখি, 2 root 2 whole to the power 10/3, এটা আসবে হচ্ছে 32। ঠিক আছে, এটার ভ্যালু আসবে হচ্ছে 32। ওকে, দেখে একটু বিদঘুটে, বাট এত কঠিন কিছু না। এত সমীকরণের সমাধান কত, খালি সূত্রে বসাবেন। একটি বৃত্তের ব্যাসার্ধ এত, যদি x দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে এত রেডিয়ান, তবে x এর মান কত। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে r এর ভ্যালু দেওয়া আছে আপনার কাছে, r এর ভ্যালু দেওয়া আছে। বলছে যদি x দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে থিটার ভ্যালু দেওয়া আছে, তবে x এর মান কত। আমরা কি শিখছিলাম, বৃত্তচাপের দৈর্ঘ্য সেটা ইকুয়াল টু হচ্ছে r থিটা। s এর জায়গায় এখানে x বসাই দিব, r এর ভ্যালু কত, ব্যাসার্ধ হচ্ছে 100, আর থিটার ভ্যালু কত, 1 রেডিয়ান। ঠিক আছে, তো আলটিমেটলি বৃত্তের চাপের দৈর্ঘ্য কত আসবে, 100 সেন্টিমিটারই আসবে। ঠিক আছে, আচ্ছা সেন্ট জোসেফের এখানে প্রশ্ন আসলে বেশি নাই, লগ a টু দি পাওয়ার 1/3 বেস b। আচ্ছা, এখানে দেখেন এই একটা প্রপার্টি আপনাদের একটু জানা দরকার, লগ a টু দি পাওয়ার n বেস b যদি থাকে, এটার আপনি লিখতে পারবেন 1/n লগ a টু দি a বেস b, 1/n লগ a বেস b। এটা হচ্ছে আপনার লগের একটা প্রপার্টি, আপাতত প্রপার্টি মনে রাখতে হবে, কিছু করার নেই। তাহলে এখানে দেখেন পাওয়ার কত আছে, পাওয়ার আছে হচ্ছে 1/3, তাহলে এটারে আমি লিখতে পারবো 3 লগ a বেস b প্লাস পরেরটারে লিখতে পারবো 3 লগ b বেস c, পরেরটারে লিখতে পারবো 3 লগ, কারণ 1/1/3 করলে তো আলটিমেটলি 3 আসে, c বেস a। পুরোটার থেকে 3 কমন যায়, 3 লগ a বেস b প্লাস লগ b বেস c প্লাস লগ c বেস a। শেষ, ডান। বইয়ের অঙ্ক ভাই সিম্পলিফাই করে নিয়ে ধারাটির অসীমতক সমষ্টি কত, এটাও আপনারা নিজেরাই পারবেন। ঠিক আছে, এটার অসীমতক সমষ্টি আসবে হচ্ছে 2, এটার অসীমতক সমষ্টি আসবে হচ্ছে 2। তো আমাদের কাছে এই কয়েকটা স্লাইডই ছিল, মোটামুটি এখানে স্লাইড আছে কয়টা, এখানে স্লাইড আছে হচ্ছে 63টা স্লাইড আছে। সো এই 63টা স্লাইড হচ্ছে আপনাদের 25 সালের সেরা কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নের স্লাইড। ঠিক আছে, সো হোপফুলি এগুলাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না, প্রবলেম থাকলে একটু জানান, আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। মনে হয় না, কারণ আমি এতক্ষণ ধরে আসলে মানে কমেন্ট চেক করতেছিলাম ক্লাসের মাঝখানেই দেখবেন যে আপনাদের সাথে আই কন্ট্যাক্টও আমার হইতেছিল, একই সাথে কিন্তু আমি মনিটরেও দেখতেছিলাম যে আপনাদের আসলে কোনো প্রবলেম আছে কিনা বা কিছু জিজ্ঞেস করতেছেন কিনা। সো আমি ওরকম কোনো প্রবলেম বা ওরকম কোনো কোশ্চেন পাই নাই, হয়তো ক্যালকুলেশনে 2-4টা জায়গায় আপনারা একটু ভুল করছেন, ব্র্যাকেট দেওয়া হাবিজাবি এই জায়গাগুলোতে হয়তো ক্যালকুলেশনে কিছুটা মিস্টেক করছেন। সো ওটা ঠিক করে ফেলাইতে পারলে বাকিটুকুতে আর প্রবলেম নাই। ঠিক আছে, ওটা ঠিক হয়ে গেলে বাকিটুকুতে আর ইনশাল্লাহ প্রবলেম হবে না। ওকে, সো হোপফুলি আপনাদের সাথে এইচএসসির পেইড ব্যাচে, রাইট ব্যাচে, ফ্রি ক্লাসে সব জায়গায় ইনশাল্লাহ দেখা হইতে থাকবে। আপনাদের সাথে একটা ভালো জার্নি ইনশাল্লাহ যাবে আমাদের। সো কলেজ অ্যাডমিশন দিয়ে সেটা হচ্ছে আমাদের শুরু, তারপরে এখনো তো আরো লং ওয়ে টু গো। ঠিক আছে, সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।